এসএসসি 25 জিরো টু হাসলার উইথিন 200 আওয়ার্স কোর্সের কেমিস্ট্রি চ্যাপ্টার 2 অর্থাৎ পদার্থের অবস্থা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা, যেটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2। অ্যান্ড বিগত বছরগুলোতে যদি আমরা দেখি, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো সিকিউ এবং এমসিকিউ আসছে এবং দেখা যায় এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি হওয়াতে তোমাদের সিকিউ আনসার করাটা খুব বেশি ইজি হয়ে যায়। সো এই জন্য বলবো এই চ্যাপ্টারটা কখনো বাদ না দিতে। আর এই চ্যাপ্টারটাতে যেহেতু বেসিক কিছু কথাবার্তা আছে, এই চ্যাপ্টারটা শেষ করতেও খুব একটা বেশি সময় লাগে না এবং পরীক্ষার মধ্যেও এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে খুব একটা বেশি কষ্ট হয় না। সো আমরা স্টার্ট করি। প্রথমত, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম পদার্থের অবস্থা, সো আমরা সবাই জানি যে পদার্থ কাকে বলে। পদার্থ পদার্থ হচ্ছে যে বস্তুর যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে ও জায়গা দখল করে। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে বলা হয় হচ্ছে কি পদার্থ। সো পদার্থের অবস্থা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, অর্থাৎ ম্যাটার। পদার্থ মানে হচ্ছে কি ম্যাটার। সো ইংলিশ টার্মগুলো জেনে রাখা ভালো, ঠিক আছে? ম্যাটার। সো আমরা জানতেছি হচ্ছে কি পদার্থের অবস্থা বা ম্যাটার অফ স্টেট। সো পদার্থ আমরা কাকে বলবো? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে বলা হয় হচ্ছে কি পদার্থ। এবং প্রত্যেকটা পদার্থ প্রত্যেকটা পদার্থে প্রত্যেকটা পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা থাকে। প্রত্যেকটা পদার্থে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো যেকোনো একটা পদার্থ হোক সেটা কঠিন, হোক সেটা তরল, বা হোক সেটা গ্যাসীয় বা বায়বীয়, প্রত্যেকটা পদার্থই, যেকোনো একটা পদার্থ যদি আমরা নিই, এটা যদি কোনো একটা কঠিন পদার্থ হয় সেখানেও অনেকগুলো কি থাকবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকবে, ঠিক আছে? পদার্থটা যদি তরলও হয় সেখানেও কি থাকবে? কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকবে। সো সেটা যে পদার্থ হবে হোক, প্রত্যেকটা পদার্থই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এবং এই কণাগুলা, এই যে কণা যেগুলো আছে পদার্থের মধ্যে, এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। প্রত্যেকটা পদার্থে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে এবং এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে এদেরকে বলা হয় হচ্ছে কি আন্তঃকণা আকর্ষণ বল। সো এই আন্তঃকণা আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কি? অর্থাৎ প্রত্যেকটা পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ওরা একটা আরেকটাকে কি করে? আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটার নামই হচ্ছে কি আন্তঃকণা আকর্ষণ বল। সো আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ তিন রকমের। পদার্থ তিন রকম। টোটাল কয় রকম? তিন রকম। কঠিন, তরল এবং হচ্ছে কি বায়বীয়। বায়বীয় না, এটাকে স্ট্যান্ডার্ড ভাষায় বলতে চাইলে এটাকে গ্যাসীয় বলতে হয়। সো এই জিনিসটা বলার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, যেটা হচ্ছে একটা কমন সেন্স। চাপ প্রয়োগ করলে কি হয়? কোন একটা পদার্থের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগে, আচ্ছা এটা কিভাবে? সাধারণভাবে চাপ প্রয়োগে কি হয়? আয়তন কমে। আয়তন কমে। তো যেকোনো একটা জিনিস সাধারণভাবে যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করার কারণে ধরো আমি যদি এই ডাস্টারটাকে একটু চাপ দিই, চাপ দেওয়ার ফলে এটা কি হচ্ছে? একটু সংকুচিত হচ্ছে। দ্যাট মিনস এটার ওভারঅল আয়তনটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমতেছে। সো আয়তন যদি বাড়তো তাহলে এটা কি হয়ে যেত? বড় হয়ে যেত। বাট যখন আমি এটাকে প্রেস করতেছি বা চাপ দিচ্ছি, এটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। দ্যাট মিনস এটার আয়তন কমতেছে। সো এরপর এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আরেকটা বেসিক জিনিস হচ্ছে তাপ প্রয়োগে আয়তন বাড়ে। তাপ প্রয়োগে আয়তন বাড়ে। তো চাপ প্রয়োগে হচ্ছে আয়তন কমে, তাপ প্রয়োগে আয়তন বাড়ে। সো এই জিনিসটা কেন বলছি এখন আমরা দেখি, ঠিক আছে? তো এই জিনিসটা বলছে একটা রিজনে, দ্যাট ইজ চাপ প্রয়োগে আয়তন কমে এবং তাপ প্রয়োগে কি হয়? আয়তন বাড়ে। সো তাপ প্রয়োগে যে আয়তন বাড়ে, এই জিনিসটা আমরা কোথায় দেখি? এই জিনিসটা আমরা দেখি হচ্ছে পানিতে। সো একটা পানি না, কিছু পরিমাণ পানিকে যদি আমরা কি করি? কিছু পরিমাণ পানিকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেটা কি হয়? একটা নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর এটা আস্তে আস্তে কি হয়? বাষ্পীভূত হয়ে যায়। তো বাষ্পীভূত হয়ে যাওয়া মানে কি? বাষ্পীভূত হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি আয়তন বাড়া। সো চাপ প্রয়োগে আয়তন কমে, তাপ প্রয়োগে হচ্ছে কি আয়তন বাড়ে। তো এবার আসি যে পদার্থ কয় ধরনের? অ্যাকচুয়ালি তিন ধরনের। একটা হচ্ছে কঠিন,
একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কি বায়বীয়। সো কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা যদি করি, যে কঠিন পদার্থের কি থাকে, নির্দিষ্ট ভর থাকে, অবশ্যই নির্দিষ্ট একটা ভর থাকে, নির্দিষ্ট একটা কি থাকে, আকার থাকে, এরপর নির্দিষ্ট একটা কি থাকে, আয়তন থাকে। ঠিক আছে, কঠিন পদার্থে নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট হচ্ছে কি আয়তন থাকে। সো এরপর আরেকটা জিনিস আমরা একটু আগে পড়ছি না, যে আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি থাকে, সর্বোচ্চ থাকে। কঠিন পদার্থ আন্তঃকণা আকর্ষণ বল কিরকম থাকে, কঠিন পদার্থ আন্তঃকণা আকর্ষণ বল সর্বোচ্চ থাকে। এই কথাটার মানেটা অ্যাকচুয়ালি কি? সো কোনো একটা কঠিন পদার্থের মধ্যে আমরাও জানি কি, প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, আর এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল এদেরকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ বল। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, এই যে কণাগুলো এগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বা প্রত্যেকটা কণার অন্য আরেকটা কণার সাথে যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা খুব বেশি থাকে, যার কারণে কঠিন পদার্থকে সহজে ছিঁড়া যায় না বা সহজে ভাঙা যায় না। ঠিক আছে, তো আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি বলে, অর্থাৎ প্রত্যেকটা কণার আকর্ষণটা বেশি বলে অ্যাকচুয়ালি কিন্তু কঠিন পদার্থকে আমরা সহজে ভাঙতে পারি না। সো আমরা জানছি কি, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কি থাকে, সর্বোচ্চ থাকে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, কঠিন পদার্থকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। চাপ প্রদানে কি হয় না, কঠিন পদার্থ চাপ প্রদানে সংকুচিত হয় না, সংকুচিত হয় না। আমরা নর্মালি জানি কি, যে চাপ প্রয়োগ করলে আয়তন কমে, বাট কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, চাপ প্রদানে সংকুচিত হয় না। দ্যাট মিনস আয়তন যে যতটুকু কমার কথা ততটুকু কমে না, কিছু পদার্থের ক্ষেত্রে কমে। যেমন এই ডাস্টারটাও কিন্তু একটা পদার্থ, সরি কঠিন পদার্থ। সেটাকে আমি যখন প্রেস করতেছি, এটা কি কমতেছে, সংকুচিত হচ্ছে। দ্যাট মিনস এটার আয়তনটা কমতেছে। বাট যেভাবে কমার কথা অথবা যতটুকু চাপ আমি দিচ্ছি ওই হিসাবে কিন্তু কি হচ্ছে না, আয়তনটা কমতেছে না। সো দ্যাটস আমরা বলতেছি কি, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন কমে না, অর্থাৎ এরা কি হয় না, সংকুচিত হয় না। আর আরেকটা কথা, তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন বাড়ে না। তাপ প্রয়োগ প্রদানে কঠিন পদার্থের আয়তন তাপ প্রদানে কঠিন পদার্থের আয়তন কি হয় না, বাড়ে না। সো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই তিনটা কথা মনে রাখলে আমার মনে হয় এনাফ। প্রথম কথা কি, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকে, আকার থাকে, আয়তন থাকে। বারবার বলতেছি, ভরটা নির্দিষ্ট, আকারটা নির্দিষ্ট, আয়তনটা নির্দিষ্ট। তারপর আন্তঃকণা আকর্ষণ বল, অর্থাৎ প্রত্যেকটা কণার একটা আরেকটার সাথে যে আকর্ষণ বলটা থাকে সেটা সর্বোচ্চ থাকে। অর্থাৎ এটাকে এই জন্যই কঠিন পদার্থকে কি করা যায় না, সহজে ব্রেক করা যায় না বা ভাঙা যায় না, বা কি বলা যায় এটাকে, এটার স্থিতিস্থাপকতা যেটা আছে ওইটাকে ব্রেক করা যায় না। তারপর হচ্ছে কি, চাপ প্রদানে সংকুচিত হওয়ার কথা থাকলেও চাপ প্রদানে আয়তন সংকুচিত বা আয়তন কমে না, সংকুচিত হয় না বা আয়তন কমে না। আরেকটা কথা হচ্ছে, তাপ প্রদানে আয়তন বাড়ে না। নরমালি কিন্তু তাপ প্রয়োগে আয়তন বাড়ার কথা, বাট কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন খুব একটা বাড়ে না। আচ্ছা এবার আসি, এরপর আমরা বলবো হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে জানতে হবে, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে, এরপর আয়তন আছে, নির্দিষ্ট ভর আছে আর হচ্ছে কি আছে, আয়তন আছে। বাট একটা সমস্যা হচ্ছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে। এগুলো হচ্ছে কিসের পড়া, ক্লাস 4 বা 5 এর পড়া। যে পাত্রে যায় ওই পাত্রের আকার ধারণ করে, ওই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, যে পাত্রে যায় ওই পাত্রের আকার ধারণ করে। তারপর এরপর আসি আন্তঃকণা আকর্ষণ বল। তরল পদার্থের ক্ষেত্রে এটা যদি একটা তরল পদার্থ হয়, তরল পদার্থে যে আন্তঃকণা আকর্ষণ বলটা, অর্থাৎ একটা কণার সাথে আরেকটা কণার যে আকর্ষণ বল যেটা থাকে, ওইটা কঠিন পদার্থের থেকে কম হয়। অর্থাৎ কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল, অর্থাৎ কঠিন পদার্থের ভিতরে একটা কণা আরেকটা কণাকে যেভাবে আকর্ষণ করে, তরল পদার্থের ক্ষেত্রে একটা কণা আরেকটা কণাকে ওইভাবে আকর্ষণ করে না, যেটা কঠিন পদার্থে খুব বেশি করে। সো এখানে আন্তঃকণা আকর্ষণ বল নাই বলা যাবে না, এখানে বলতে হবে কি, আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিন পদার্থের থেকে অ্যাকচুয়ালি কি কম এবং বায়বীয় পদার্থের থেকে হচ্ছে কি বেশি। সো আমরা এখানে বলতে পারি কি, আন্তঃকণা আকর্ষণ বল যেটা আছে, আন্তঃকণা আকর্ষণ, তো আন্তঃকণা আকর্ষণ বল যেটা আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি, কঠিন পদার্থের থেকে কম, কঠিন থেকে কম, কঠিন হতে কম। এবার কথা হচ্ছে চাপ প্রয়োগ করলে কি হয় আর তাপ প্রয়োগ করলে কি হয়। ঠিক আছে, এখন চাপ যদি প্রয়োগ করি, কোন একটা তরল পদার্থ আছে, ধরো 1 গ্লাস তুমি পানি নিছো, পানিটা নেওয়ার পর পানিটার উপর কোনোভাবে তুমি চাপ প্রয়োগ করলা, আয়তন কিন্তু কখনো কমবে না।
পানি ছড়ায় যাবে, ছড়ায় গিয়ে কিন্তু সেম আয়তনটাই ধারণ করবে। ধরো আমি যদি একটা গ্লাসের মধ্যে কিছু পানি নিই, গ্লাসের মধ্যে যদি আমরা কিছু পানি নিই এবং ধরো এখানে পানি আছে, এখানে আমি কি করতেছি, ধরো একটা চাপ প্রয়োগ করতেছি, ঠিক আছে? চাপ প্রয়োগ করার পর অ্যাকচুয়ালি পানিটা কি হয়ে যাবে, হয়তো গ্লাসটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? আর নাইলে কি হইতে পারে, পানিটা উপর দিকে উঠে আসতে পারে। অর্থাৎ পানিটার যে আয়তনটা দরকার, পানিটার যতটুকু জায়গা দখল করা দরকার, ও কিন্তু ঠিকই দখল করবে। দ্যাট মিন্স তুমি যতই চাপ প্রয়োগ করো, তরল পদার্থের আয়তন কিন্তু কি হবে না, কমবে না, কিন্তু চাপ প্রয়োগে আয়তন কমার কথা। সো এখানে কি হবে না, চাপে আয়তন কমে না, চাপে আয়তন কমে না, কিন্তু কথা হচ্ছে তাপ দিলে কিন্তু তরল পদার্থের আয়তন বাড়ে। তুমি যদি একটা পাত্রের মধ্যে কোন এক পানি রেখে এটাকে উত্তপ্ত করতে থাকো 100°C তাপমাত্রা যাওয়ার পর কি করবে, এটা আস্তে আস্তে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থে রূপান্তর হওয়া শুরু করবে। তার মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি পানিটা অ্যাকচুয়ালি আয়তনটা ইনক্রিজ করে। অর্থাৎ কখন আয়তন ইনক্রিজ করতেছে, যখন তুমি তাপ প্রদান করতেছো তখনই আয়তনটা ইনক্রিজ করতেছে। সো আমরা কি বলতে পারি, তাপে আয়তন বাড়ে, তাপে আয়তন বাড়ে কারা, তরল পদার্থ। সো কঠিন পদার্থ আর তরল পদার্থের ডিফারেন্সটা আশা করি বোঝা গেছে। সো কঠিন পদার্থ হচ্ছে কি, নির্দিষ্ট ভর থাকে, আকার থাকে, আয়তন থাকে, আন্তঃকণা আকর্ষণ বল বা কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা সর্বোচ্চ থাকে, চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না বা আয়তন কমে না, এবং তাপ প্রয়োগ করলেও আয়তন বাড়ে না। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা বলি চাপ প্রয়োগ করলে আয়তন কমে না, এই জিনিসটা সেম। কঠিন পদার্থেও চাপ প্রয়োগ করলে আয়তন কমে না, তরল পদার্থের ক্ষেত্রেও চাপ প্রয়োগ করলে আয়তন কমে না। কিন্তু তাপের ক্ষেত্রে দুইটা ডিফারেন্স আছে। কিরকম, যে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে না, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে আয়তন কি হয়ে যায়, বাড়ে। আর তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কি হয়, কঠিন থেকে কম হয়, বায়বীয় থেকে বেশি হয়। আর তরলের নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু কি নেই, আকার নেই। অর্থাৎ যে পাত্রে যায় সেই পাত্রের আকারটাই কি করে, ধারণ করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কঠিন শেষ আর তরল শেষ। এবার লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি গ্যাসীয়, যেটাকে আমরা বায়বীয় বলতে পারি, বাট গ্যাসীয় বলাটা একটু বেটার, ঠিক আছে? সো গ্যাসীয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কি আছে, কঠিন পদার্থে কি ছিল, নির্দিষ্ট ভর ছিল, আকার ছিল, আয়তন ছিল। তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট ভর ছিল, আয়তন ছিল, বাট আকার ছিল না। কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, যে নির্দিষ্ট একটা ভর থাকে, নির্দিষ্ট ভর থাকে তবে আকার আয়তন থাকে না, নির্দিষ্ট ভর থাকে তবে নির্দিষ্ট আকার আয়তন থাকে না। আচ্ছা, আকার আয়তন থাকে না মানে অ্যাকচুয়ালি কি, একটা ধরো কিছু পরিমাণ গ্যাসকে তুমি ধরো একটা 5 লিটারের পাত্রে রাখলা, সেম একই পরিমাণ গ্যাসকে তুমি আবার 10 লিটারের একটা পাত্রে রাখলা। ধরো দুইটাই হচ্ছে কি বদ্ধ পাত্র, একটা 5 লিটারের পাত্র, একটা হচ্ছে 10 লিটারের পাত্র। তো যে কোনো সমপরিমাণের গ্যাস, যে কোনো সমপরিমাণের গ্যাস তুমি যদি এই পাত্রে ঢুকাও আর হচ্ছে কি এই পাত্রে ঢুকাও, so দুইটা পাত্রে ঢুকালে যেটা দেখা যাবে, পুরো গ্যাস যেটা তুমি ঢুকাইছো, দুই জায়গায় কিন্তু সমান সমান গ্যাস ইনপুট করা হয়েছে, বাট সমস্যা হয় কোথায়, বা অ্যাকচুয়ালি হয়টা কি, পুরা গ্যাসটা যতটুকুই তুমি গ্যাস ফিল আপ করো না কেন, এটা পুরা জায়গাটাতে ছড়ায় যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি পুরা জায়গাটাতে ছড়ায় যাবে। সো একদম কমন ভাষায় যদি বলতে যাই, ধরো একটা কিছু ব্লাস্ট হয়েছে, অথবা গ্যাসের কোনো একটা কিছু ব্লাস্ট হয়েছে, তা আমাদের মনে হতে পারে কি গ্যাসটা একটু দূর গিয়ে অ্যাকচুয়ালি থেমে গেছে, বাট লজিক্যালি চিন্তা করতে গেলে বা বিজ্ঞানের ভাষায় চিন্তা করতে গেলে, কোনো একটা জায়গা থেকে যদি কোনো গ্যাস বের হয়, সেটা ও যতটুকু জায়গায় পায়, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়ে যায়, ছড়ায় যায়, ঠিক আছে? অর্থাৎ গ্যাসকে তুমি যে আয়তনের পাত্রে রাখবা, গ্যাসটা ওই আয়তনটা অ্যাকচুয়ালি কি করবে, ধারণ করবে, ঠিক আছে? সো এই জন্য আমরা বলতেছি গ্যাসের নির্দিষ্ট ভর আছে, কিন্তু কি নেই, আকার আর আয়তন নেই। আচ্ছা, এবার আসি এখানের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল যেটা আমরা পড়ছিলাম, বা কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা আমরা পড়ছিলাম, আন্তঃকণা আকর্ষণ বল সর্বনিম্ন হয়, আন্তঃকণা আকর্ষণ বল কি হবে, সর্বনিম্ন হবে। দ্যাট মিন্স একটা বায়বীয় পদার্থে অথবা একটা গ্যাসীয় পদার্থে যে কণাগুলো থাকে, এগুলো একটা একটা থেকে খুব দূরে থাকে, যার ফলে ওরা কি হয় না, একজন আরেকজনের প্রতি আকর্ষণ ফিল করে না। দ্যাট মিন্স আন্তঃকণা আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি খুবই কম থাকে। এখন চাপ প্রয়োগ করলে কি হয়, চাপ প্রয়োগে আয়তন খুবই কমে যায়, চাপ প্রয়োগে আয়তন কমে। তো এই জিনিসটা আমরা বুঝবো কেমনে? আচ্ছা, ধরো যেহেতু বলতেছে গ্যাসের নির্দিষ্ট ভর আছে, সো এবার আমরা ভর নিয়ে চিন্তা করি। ধরো 5 কেজি পরিমাণ গ্যাস, 5 কেজি পরিমাণ গ্যাস, ঠিক আছে? তুমি একটা ধরো 5 লিটার পাত্রে রাখলা, 5 কেজি পরিমাণ গ্যাস তুমি প্রথমে কোথায় রাখলা, 5 লিটার পরিমাণ পাত্রে রাখলা, ঠিক আছে?
এই একই গ্যাসকে অর্থাৎ এই একই পরিমাণ অর্থাৎ 5 কেজি গ্যাসকে তুমি আবার সেম ভাবে 1 লিটার পরিমাণ কোথায় রাখতে পারবা? পাত্রে রাখতে পারবা। দ্যাট মিন্স চাপ প্রয়োগ করছো, আয়তন কমায় তুমি এটাকে 1 লিটার পাত্র রাখতে পারবা, অথবা তুমি 0.5 লিটার পাত্র কি করতে পারবে, এটাকে রাখতে পারবা। সো বোঝাতে পারছি যে চাপ প্রয়োগ করলে অ্যাকচুয়ালি কি হয়ে যায়, আয়তন কমে। তুমি যদি এই যে 5 কেজি গ্যাসটা যখন 5 লিটারে আছে, ওটার উপর যদি তুমি চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করে এটাকে তুমি এতটাই ছোট বানায় ফেলতে পারবা, বা এতটা ছোট জায়গার মধ্যে আবদ্ধ করতে পারবা যে ওই গ্যাসটা 5 কেজি পরিমাণ গ্যাসটা আধা লিটার বা 1 লিটার পাত্রের মধ্যেও কি পারফেক্টলি ফিট করবে। এরপর এরপর আসি, তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে। তাপ প্রয়োগে কি হয়, আয়তন বাড়ে। সো আমাদের কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থের বেসিক আলোচনাগুলো ক্লিয়ার। এবার আমরা যেটা পড়বো দ্যাট ইজ কিছু বেসিক কথাবার্তা। বেসিক কথাবার্তাগুলো কি, অ্যাকচুয়ালি আমরা পড়ছি কি, কণাগুলো একে অপরকে যে বল আকর্ষণ করে সেটাকে আমরা কি বলি, আন্তঃকণা আকর্ষণ বল বলি। ঠিক আছে, পদার্থের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো, কণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করে, কণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় হচ্ছে কি, আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল। সো কণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় হচ্ছে কি, আন্তঃকণা আকর্ষণ বল। সো এখন গোলায় কোন জায়গাটাতে, গোলায় হচ্ছে এই জায়গাটাতে যখন বলবো কণাগুলো একে অপরকে আকর্ষণ করলে, কণাগুলো একে অপরকে আকর্ষণ করলে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এটার মানেটা অ্যাকচুয়ালি কি, আমাদের মিস্টেকটা হয় কোথায়, আমরা যখন পরীক্ষায় আন্তঃকণা আকর্ষণ বল জিজ্ঞেস করে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি লিখে দিয়ে আসি, আর যখন আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে তখন আমরা আন্তঃকণা আকর্ষণ বল লিখে দিয়ে আসি। ঠিক আছে, এই জন্য বলতেছি দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, এই যে কণাগুলো, প্রত্যেকটা পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই কণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। আর এই যে কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, এই প্রক্রিয়াটাকে বা এই মেথডটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি। আই থিঙ্ক আমি ক্লিয়ার। আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ শক্তি দুইটা ডিফারেন্ট জিনিস। পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। আর এই যে আকর্ষণ করে এই প্রসেসটা বা এই টপিকটাকে বলা হয় হচ্ছে কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি। সো এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। আচ্ছা, কণার গতিতত্ত্ব বোঝার আগে, কণার গতিতত্ত্ব বোঝার আগে আমাদের বুঝতে হবে কণার গতিশক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কি। কণার গতিতত্ত্ব পড়বো আমরা এখন। সো কণার গতিতত্ত্ব জানার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, দ্যাট ইজ কণার গতিশক্তি। কণার গতি শক্তি। ঠিক আছে, এখন আমরা জানবো কি, কণার গতিশক্তি। সো কণার গতিশক্তি জানতে হলে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা হচ্ছে কি বায়বীয় পদার্থ। আচ্ছা, আমরা জানি কি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল সর্বোচ্চ থাকে, অর্থাৎ কণাগুলো একটার একটার গায়ে কি হয়ে থাকে, একদম লাগালাগি অবস্থায় অবস্থান করে। এরপর এটা কিসের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে। ঠিক আছে, তরলের ক্ষেত্রে কি হয়, আন্তঃকণা আকর্ষণ বল কম থাকে, যার ফলে কণাগুলো একটার একটার থেকে কিছুটা দূরে অবস্থান করে, কিছুটা দূরে অবস্থান করে। ঠিক আছে, এরপর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটা আরেকটার থেকে খুবই দূরে অবস্থান করে, এতটুকু আমরা জানি। তাহলে কঠিনের ক্ষেত্রে কি হয়, কণাগুলো একটা আরেকটার সাথে খুব লাগালাগি অবস্থায় থাকে। তরলের ক্ষেত্রে কি হয়, কণাগুলো একটা আরেকটার থেকে কিছুটা দূরে অবস্থান করে, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটা আরেকটার থেকে খুব বেশি দূরে অবস্থান করে। কারণ কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল বেশি, যার কারণে কণাগুলো একটা আরেকটার সাথে লেগে থাকতেছে। আর বায়বীয় পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল কম, যার কারণে কণাগুলো একটা আরেকটার থেকে খুবই দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কণার গতিশক্তি জিনিসটা হচ্ছে কি, খেয়াল করো, ধরো খুব লাগালাগি অবস্থা, একটা রুমে ধরো আমি একসাথে 50 জনকে রাখলাম, একটা রুমে আমি একসাথে 50 জনকে রাখলাম। সো ওই সময় মুভমেন্ট করতে তোমাদের কি হবে, খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে আমি সেম রুমে 20 জনকে রাখলাম। তো এবার তোমরা একটু ফ্রিলি মুভ করতে পারবা, জাস্ট কি করতে পারবা, হাঁটাহাঁটি করতে পারবা। কিন্তু ওই একই রুমে আমি যদি জাস্ট 2 জনকে রাখি,
দুইজন কি করতে পারবে, পুরো রুমে দৌড়াদৌড়ি করতে পারবে। ঠিক আছে, এখানের ব্যাপারটাও এক্স্যাক্টলি সেম জিনিস। সো কঠিন পদার্থে যেহেতু কণাগুলো একটা জায়গার মধ্যে পুঞ্জীভূত অবস্থায় থাকে অথবা একটার একটার গায়ে খুব বেশি লেগে থাকে, যার কারণে ওরা খুব একটা বেশি কি করতে পারে না, ছোটাছুটি করতে পারে না। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি না যে আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল যখন বেশি তখন কণাগুলো কি করতে পারে না, ছোটাছুটি করতে পারে না। তো যখনই ছোটাছুটি করতে পারে না, দ্যাট মিনস ওদের গতিশক্তি কখন উদ্ভব হয়, যখন একটা কণা বা একটা কোনো কিছু ছোটাছুটি করতে পারে বা কোনো জায়গা থেকে মুভ করতে পারবে, তখন অ্যাকচুয়ালি কি হয়, গতিশক্তির উদ্ভব হয়। বাট কঠিন পদার্থে যেহেতু আন্তঃকণা আকর্ষণ বেশি, কণাগুলো একটা একটার সাথে কি করতে পারবে না, ছোটাছুটি করতে পারবে না, দ্যাট মিনস গতিশক্তি উৎপন্ন হবে না। সো যখনই আন্তঃকণা আকর্ষণ বল বেশি, তখন অ্যাকচুয়ালি কি হবে, গতিশক্তি কম হবে। ঠিক আছে, এরপর বায়বীয়ের ক্ষেত্রে আসি। বায়বীয় পদার্থে কি আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে কম, আন্তঃকণা আকর্ষণ বল কম। এবার চিন্তা করো, যেহেতু এবার এক রুমে জাস্ট দুইজন, ওরা দুইজন কি করতে পারবে, পুরো রুমে দৌড়াদৌড়ি করতে পারবে। দ্যাট মিনস যখনই ওরা মুভ করবে, যখন ওরা বেশি মুভ করবে, যত বেশি মুভ করবে তত বেশি গতিশক্তি উৎপন্ন হবে। তার মানে বেশি কেন মুভ করতে পারতেছে, কারণ ওদের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই কম, সরি আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। তো আন্তঃকণা আকর্ষণ বল কম হওয়ার কারণে ওরা খুব বেশি ছোটাছুটি করতে পারতেছে এবং ওদের ভিতরে খুব বেশি গতিশক্তি উৎপন্ন হচ্ছে। তো আমরা বলতে পারি যে আন্তঃকণা আকর্ষণ বল কম হলে গতিশক্তি কি হয়, বেশি হয়। গতিশক্তি বেশি হয়। আর তরলের ব্যাপারটা হচ্ছে মাঝামাঝি। মাঝামাঝি বলতে এখানের ক্ষেত্রে কি, আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের থেকে কম, বায়বীয়ের থেকে বেশি। তরলের কথা বলতেছি, আমি তরলের কথা বলতেছি। তরলে কি হয়, আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের থেকে কম আর বায়বীয়ের থেকে বেশি। দ্যাট মিনস কি, তরলের ক্ষেত্রে গতিশক্তি হবে কি, কঠিনের থেকে বেশি, বায়বীয়ের থেকে কম। সো আমি জিনিসটা আশা করি বোঝাতে পারছি যে এই জিনিসটা মনে রাখবা, আন্তঃকণা আকর্ষণ বল এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো একটা ইকুয়েশন দিয়ে, দ্যাট ইজ আন্তঃকণা আকর্ষণ বল, আকর্ষণ বল গতিশক্তির ব্যস্তানুপাতিক, 1/গতিশক্তি, 1/গতিশক্তি। দ্যাট মিনস আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে কি, গতিশক্তির ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আন্তঃকণা আকর্ষণ বল যত বেশি, গতিশক্তি তত কম। আর আন্তঃকণা আকর্ষণ বল যত কম, গতিশক্তি তত বেশি। তো কণার গতিতত্ত্ব বুঝতে আমাদের এই জিনিসটা লাগবে। সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি বলে, কণার গতিতত্ত্ব। অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। সো এই জিনিসটা প্রথমে বুঝার দরকার নেই, প্রথমে জাস্ট লিখে দিছি, এই জিনিসটা নোট করা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তো কণার গতিতত্ত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং এই যে আমরা কণার গতিশক্তি পড়ছি, এই দুইটা জিনিস আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি, এই দুইটা জিনিস দিয়ে যখন আমি পদার্থের তিনটা অবস্থাকে ব্যাখ্যা করতে পারবো, তখনই আমি কণার গতিতত্ত্ব বুঝছি বলে ধরে নিতে পারবো। ঠিক আছে, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে বলতে চাচ্ছি আমরা। তো চিন্তা করো, আমরা এখন কঠিন, তরল, বায়বীয় তিনটা জিনিসকে এক্সপ্লেন করব। কি দিয়ে এক্সপ্লেন করব, আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়ে এবং কণার গতিশক্তি দিয়ে। ঠিক আছে, আচ্ছা আসি। প্রথমত একটা কঠিন পদার্থ আমরা কল্পনা করি। কঠিন পদার্থটা যখন আসে তখন ওর আন্তঃকণা আকর্ষণ বল কি, খুবই বেশি। আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তিও কি, খুবই বেশি। তো আন্তঃকণা আকর্ষণ বল যখন খুবই বেশি, এটার উপর আমি কি করলাম, এখানে ধরে নিলাম আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তিকে আমরা এ ধরি, গতিশক্তিকে আমরা বি ধরি। ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তিকে আমরা এ ধরতেছি, গতিশক্তিকে আমরা বি ধরতেছি। সো এখানে যখন এ বেশি, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, তখন এখানে গতিশক্তি কি, কম, অর্থাৎ বি খুবই কম। ঠিক আছে, সো এখানে কি অ্যাকচুয়ালি যেহেতু কঠিন পদার্থ, কণাগুলো খুব লাগালাগি অবস্থায় থাকবে, দ্যাট মিনস আন্তঃকণা আকর্ষণ বল খুবই বেশি থাকবে। সো আন্তঃকণা আকর্ষণ বল যখন খুবই বেশি থাকবে, গতিশক্তি খুবই কম থাকবে। আন্তঃকণা আকর্ষণকে আমরা এ ধরছি, গতিশক্তিকে আমরা বি ধরছি, তাইলে যখন এ বেশি তখন বি কম। সো এখন এই কঠিন পদার্থটাকে যদি আমি এবার তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করার পর কি হবে, এটা আস্তে আস্তে তরলে পরিণত হবে।
তরলে পরিণত হলে কণাগুলো দেখতে হবে অনেকটা এরকম, একটু দূরে দূরে অবস্থান করবে, একটু দূরে দূরে অবস্থান করবে। তো যখন একটু দূরে অবস্থান করবে তখন একই থাকবে, মিডিয়াম একটা রেঞ্জে থাকবে, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিন পদার্থের থেকে কি থাকবে, কম থাকবে। দ্যাট মিনস আন্তঃকণা আকর্ষণ বলটা একটা মাঝামাঝি অবস্থায় থাকবে। দ্যাট মিনস গতিশক্তিটাও কি হবে, একটু ইনক্রিজ হবে। অ্যাকচুয়ালি হয় কি, নর্মালি যদি আমি বলি, কঠিন পদার্থের উপর যখন আমরা তাপ প্রদান করি, কঠিন পদার্থের যে কণাগুলো থাকে, কঠিন পদার্থের কণাগুলো নিজের জায়গা থেকে আস্তে আস্তে কাঁপাকাঁপি শুরু করে। তো যখন আস্তে আস্তে কাঁপাকাঁপি শুরু করে, ওদের মধ্যে অ্যাকচুয়ালি একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। সো এই কাঁপাকাঁপিটা কেন শুরু করে, এই যে আমি তাপ প্রদান করতেছি এই জন্য। সো যখন কাঁপাকাঁপি শুরু হবে বা উত্তেজিত হবে, ওই সময়টাতে একটার একটার থেকে একটু দূরে সরে যাবে। সো একটু যখন দূরে সরে যাবে, দূরে সরে গিয়ে গিয়ে আস্তে আস্তে কিসে পরিণত হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। তখন আন্তঃকণ আকর্ষণ বলটা আগের থেকে কমে যাবে। আর আন্তঃকণ আকর্ষণ বল যখন আগের থেকে কমে যাবে, কণাগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। দ্যাট মিনস ফ্রিলি মুভ করতে পারবে। ফ্রিলি মুভ করতে পারবে মানে হচ্ছে কি, গতিশক্তি একটু বৃদ্ধি পাবে। সো এখানে মিডিয়াম, বি হবে কি মিডিয়াম, অর্থাৎ আন্তঃকণ আকর্ষণ বল কঠিনের থেকে বেশি, গতিশক্তিও কঠিনের থেকে একটু বেশি। এবার আসি, এখন যদি এই তরল পদার্থটাকে তাপ দিই কি হবে, তরল পদার্থটাকে যখন তাপ দিব, এই তরল পদার্থের যে কণাগুলো আছে, তরল পদার্থের প্রত্যেকটা কণা আবার উত্তেজিত হয়ে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা নিজের জায়গা থেকে কাঁপাকাঁপি শুরু করবে। কাঁপাকাঁপি করার পর কি শুরু করবে, ওরা ছোটাছুটি শুরু করবে। ঠিক আছে, প্রথমে কাঁপে, যখন আমরা কোনো পদার্থকে তাপ প্রদান করি, ওই পদার্থের কণাগুলো প্রথমে কাঁপা শুরু করে। কাঁপার পর ওরা কি শুরু করে, ছোটাছুটি শুরু করে। তো যখন ছোটাছুটি শুরু করবে, ওরা অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করে ফেলবে, অনেক বড় বড় গ্যাপ ক্রিয়েট করে ফেলবে। তো যখন ওরা গ্যাসীয় পদার্থে যাবে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় যাবে, তখন ওরা কি হয়ে যাবে, খুবই দূরে দূরে চলে যাবে। অর্থাৎ ওই সময়টাতে ওদের আন্তঃকণা আকর্ষণ বলটা একদমই কমে যাবে। ঠিক আছে, সো আন্তঃকণা আকর্ষণ বলকে আমরা কি ধরছিলাম, ধরছিলাম। সো আন্তঃকণা আকর্ষণ বলটা যখন একদমই কমে যাবে, দ্যাট মিনস কণাগুলো একটা আরেকটা থেকে খুবই দূরে সরে যাবে। তখন কি হবে, কণাগুলো যেহেতু দূরে সরে যাচ্ছে, দ্যাট মিনস ওরা বেশি নড়াচড়া করতে পারবে। আর যত বেশি নড়াচড়া তত বেশি গতিশক্তি। দ্যাট মিনস এখানে বি কি হয়ে যাবে, আবার বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা এই যে কঠিন তরল বায়বীয়, এই জিনিসগুলো আমরা এতক্ষণ পড়ছি, বাট এটাকে আমরা যখনই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতি শক্তি দিয়ে এক্সপ্লেন করছি, তখন এটাকে আমরা কি বলতেছি, কণার গতিতত্ত্ব বলতেছি। এই জিনিসটা আমি বলে দিই, কণার গতিতত্ত্বটা গতে আসার চান্স খুবই বেশি। কণার গতিতত্ত্বটা গতে আসার চান্স খুবই বেশি। তো আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি ওইভাবে এক্সপ্লেন করে দিব। আমি আরেকবার বলতেছি, কণার গতিতত্ত্ব জিনিসটা কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কণার গতিতত্ত্ব। এক্সপ্লেন করব কিভাবে। প্রথমত, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে। আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই বেশি থাকা মানে কি, কণাগুলো একটার একটার সাথে খুব মিলিত অবস্থায় থাকবে বা খুব মানে ক্লোজ অবস্থায় থাকবে। তো যখন ওদেরকে আমরা তাপ দিব, আচ্ছা যেহেতু ক্লোজ অবস্থায় থাকবে, সেহেতু ওরা নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া করতে পারবে না মানে কি, ওদের গতিশক্তি থাকবে না। ঠিক আছে, তো যখন আমরা ওদেরকে তাপ দিব, তাপ দেওয়ার পর কি হবে, কণাগুলো নিজের জায়গা থেকে উত্তেজিত হওয়া শুরু করবে, কাঁপাকাঁপি শুরু করবে এবং একটার একটা থেকে দূরে সরে যাবে। তো একটার একটা থেকে দূরে সরে যাওয়া মানে কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কমে যাওয়া। আর আন্তঃকণা আকর্ষণ শক্তি যখন কমে যাবে, কণাগুলো একটা একটা থেকে দূরে সরে যাবে, দ্যাট মিনস ওরা একটু নড়াচড়া করতে পারবে। দ্যাট মিনস ওদের অ্যাকচুয়ালি একটু গতিশক্তি উৎপন্ন হবে। সো গতিশক্তি উৎপন্ন হয়ে ওরা কি হয়ে গেল, তরল হয়ে গেল। সো আবার এই তরলকে যখন আমরা তাপ দিব, এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো কমে যাবে। কিভাবে কমে যাবে, কারণ ওরা তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো আবার কাঁপাকাঁপি শুরু করে একটা একটা থেকে দূরে সরে যাবে, দ্যাট মিনস আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আবার কমে যাবে। আর যখন কণাগুলো একটা একটা থেকে দূরে সরে যাবে, দ্যাট মিনস কি হবে, ওরা খুব বেশি ছোটাছুটি করতে পারবে। যখন খুব বেশি ছোটাছুটি করতে পারবে, তখন ওদের গতিশক্তিটা বেড়ে যাবে। সো এই জিনিসটা এক্সপ্লেন করতে পারলে পরীক্ষায় 3টা নাম্বার কনফার্ম হয়ে যায়, যদি এটা গতে আসে। ঠিক আছে, সো কণার গতিতত্ত্ব জিনিসটা খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, সো এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি একটু সামারাই করে দিতে চাই, এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিন পদার্থের ক্ষেত্রে কি থাকে, সর্বোচ্চ থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ থাকে এবং গতিশক্তি কি থাকে, সর্বনিম্ন থাকে। গতিশক্তি সর্বনিম্ন। এতক্ষণ আমরা এবি দিয়ে এক্সপ্লেন করছিলাম, এখন জাস্ট লিখে দিচ্ছি। গতিশক্তি কি থাকে, সর্বনিম্ন থাকে। এরপর তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কম, একটু কম, আর গতিশক্তি একটু বেশি, গতিশক্তি একটু বেশি। আর বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি, একদমই নেই বা সর্বনিম্ন আমরা বলতে পারি। যখনই আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বনিম্ন, দ্যাট মিনস গতিশক্তি কি হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। আশা করি আমি কণার গতিতত্ত্ব জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, সো
এতটুকু তুলে নাও। আমরা নেক্সট টপিকে যাবো এখন, সেটা হচ্ছে ব্যাপন। আচ্ছা আসি। আচ্ছা, সো ব্যাপন জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই যে ব্যাপন, আচ্ছা, ব্যাপন জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা আশা করি আগে পড়ছি জিনিসটা। তো আমরা একবার রিক্যাপ করি। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। ব্যাপন মানে কি? কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে অ্যাকচুয়ালি ব্যাপন বলে। তো আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। তো আসো, স্বতঃস্ফূর্ত সমান ব্যাপনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং কোন পদার্থের? কঠিন, তরল, বায়বীয়, তিনটা পদার্থেরই স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলে? ব্যাপন বলে। এখন কথা হচ্ছে, ধরো ধরো আমি যদি বলি তোমাকে যে একটা পাত্র দিচ্ছি তোমাকে, একটা গ্লাস দিচ্ছি, ধরো এখানে তুমি কিছু পরিমাণ চিনি অ্যাড করো। ধরো এখানে পানি আছে, এখানে তোমাকে আমি বললাম চিনি অ্যাড করো। তো কখনো কি এমন হয়েছে যে চিনিটা এই কোণায় একটু বেশি, অথবা এই কোণায় একটু বেশি, বা এই কোণায় একটু বেশি জমে আছে? এই জিনিসটা কিন্তু কখনো হয় না। তার মানে ও কি হয়ে যায়? একদম সমানভাবে পুরো গ্লাসের পানি জুড়ে ও কি হয়ে যায়? ছড়ায় যায়। ঠিক আছে? তো আমি আরেকবার বলতেছি যে যখন তোমাকে আমি একটা গ্লাস ভর্তি পানিতে, সরি, পানি ভর্তি গ্লাসে যখন আমি তোমাকে কি ঢালতে দিব? চিনি ঢালতে দিব। তখন কি হবে? অ্যাকচুয়ালি চিনিগুলো কোথায় থাকবে না, এই যে কোনো কোনায় বা কোনো জায়গায় জমাট বেঁধে থাকবে না, এগুলো কি হয়ে যাবে? সমানভাবে সব দিকে ছড়ায় যাবে। তো ব্যাপন হচ্ছে কি? এই সেম জিনিসটাই হচ্ছে কি ব্যাপন। তো তুমি যখন এই পানি ভর্তি গ্লাসের মধ্যে চিনি ঢালছো, চিনিগুলো সমানভাবে পুরো জায়গা জুড়ে কি হয়ে যাচ্ছে? ছড়ায় যাচ্ছে। দ্যাট মিনস সমানভাবে, কথাটা পাইছি আমরা, সমানভাবে ছড়াচ্ছে। স্বতঃস্ফূর্ত জিনিসটা কি? স্বতঃস্ফূর্ত জিনিসটা হচ্ছে তুমি যখন গ্লাসের মধ্যে চিনি ঢালছো, ঢালার পরে চিনিটা কি মানে তোমার অর্ডারের জন্য ওয়েট করছে যে কতক্ষণ পরে মিশবো বা কতক্ষণ ধরে মিশবো, এই জিনিসগুলো জিজ্ঞেস করছে? করে নাই। ও নিজে থেকে কি হয়েছে? ছড়ায় গেছে। ও যতটুকু জায়গা নিয়ে ছড়ানো দরকার, ও সমানভাবে ঠিক ততটুকু জায়গায় নিজে থেকে সরে গেছে, অথবা নিজে থেকে ছড়ায় গেছে। সো নিজে থেকে যখন কোনো একটা কিছু ছড়ায় যায়, তখন এটাকে আমরা বলি কি? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সো ব্যাপন হচ্ছে কি? একটা স্বতঃস্ফূর্ত এবং সমান প্রক্রিয়া। এবং এটা কোন কোন পদার্থের ক্ষেত্রে হয়? কঠিন, তরল, বায়বীয়, তিনটা পদার্থের ক্ষেত্রেই হয়। তো এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমত কঠিন পদার্থের জন্য আমরা একটা ন্যাপথেলিন নিতে পারি। কঠিন পদার্থের ব্যাপন বোঝার জন্য আমরা একটা কি নিতে পারি? ন্যাপথেলিন নিতে পারি। সো ন্যাপথালিন যখন কোনো একটা জায়গায় তুমি রাখবা, এটা কি পদার্থ? একটা কঠিন পদার্থ। সো এটা সুগন্ধিটা কি হবে? পুরো রুম জুড়ে বা তুমি যে জায়গাটাতে রাখবা সেই জায়গাটাতে নিজে থেকে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে, এমন হবে না যে ন্যাপথালিনের স্মেলটা রুমের ওই কোণায় একটু বেশি, ওই কোণায় একটু বেশি। এই জিনিসটা কখনো হবে না। স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে থেকে এবং সমানভাবে কি হয়ে যাবে? ছড়ায় যাবে। তারপর আসি, তার মানে আমাদের কঠিন পদার্থের ব্যাপন বোঝা শেষ। এবার আমরা আসি তরল পদার্থের ব্যাপনে। একটা গ্লাস ভর্তি পানিতে তুমি যদি কিছু পরিমাণে কাপড় ধোয়ার নীল দাও, কাপড় ধোয়ার নীল কি? তরল পদার্থ না? কাপড় ধোয়ার নীল হচ্ছে কি? তরল পদার্থ। সো এই যে পানির মধ্যে তুমি যদি কিছু পরিমাণ নীল ঢেলে দাও, নীল ঢেলে দেওয়ার পর এমন হবে না যে নীলগুলো এখানে একটু জমে আছে, এখানে একটু জমে আছে, বা এখানে একটু জমে আছে। এটা কি হয়ে যাবে? স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজে থেকে এবং সমানভাবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গা বা পুরোটা জায়গা জুড়ে নীলটা কি হয়ে যাবে? ছড়ায় যাবে। সো এটা হচ্ছে কি আমাদের তরল পদার্থের ব্যাপার। এরপর আসি, আমরা দেখছি না যে আগরবাতি দেখছি না, যেটাকে ধূপকাঠি বলে অনেকে? তো আগরবাতির ক্ষেত্রে কি হয়? যখন আমরা আগরবাতিটা জ্বালাই, এই যে এটার যে স্মেলটা বা এটার, হ্যাঁ, যে স্মেলটা বা ধোঁয়াটাও বলতে পারি, ধোঁয়াটা না, মেনলি স্মেলটা। স্মেলটা কি হয়? যে রুমে দিছো ওই রুমের পুরো রুমটা জুড়ে অ্যাকচুয়ালি ছড়ায় যায়। সো এই যে ছড়াচ্ছে, এটা কিসের মাধ্যমে ছড়াচ্ছে? গ্যাসের মাধ্যমে ছড়াচ্ছে না? ঠিক আছে? এই যে ধূপকাঠি যখন জ্বালাচ্ছে, ধোঁয়াটাই তো অ্যাকচুয়ালি ছড়াচ্ছে। সো ধোঁয়াটা হচ্ছে কি? বায়বীয় পদার্থ। এই বায়বীয় পদার্থটা কি হচ্ছে? পুরো রুম জুড়ে ছড়ায় যাচ্ছে। অর্ডার নিয়ে ছড়াচ্ছে? না। তোমার অর্ডার নিচ্ছে? না। আমার অর্ডার নিচ্ছে? না। দ্যাট মিনস ও স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ নিজে থেকে পুরো রুমটাতে ছড়ায় যাচ্ছে এবং সমানভাবে ছড়ায় যাচ্ছে। এমন না যে রুমের একটা কোণায় স্মেল বেশি আসবে, রুমের আরেকটা কোণায় স্মেল কম আসবে। এটা কখনো হবে না। সো আমরা বুঝছি কি?
কঠিন, তরল, বায়বীয় ৩ টা পদার্থেরই ব্যাপন হয় এবং কিভাবে হয়? স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে হয়। ঠিক আছে? এবার আসি। আরেকটা জিনিস, এটা একটা মেইন কি পয়েন্ট। এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। সো ব্যাপনের একটা ম্যাথ হচ্ছে এরকম। এটা জানার জন্য তোমাদের ২ টা লাইন জানা লাগবে। কোন পদার্থ ছড়াতে যদি কম সময় লাগে, ছড়াতে যদি কম সময় লাগে, আর কোন পদার্থ ছড়াতে যদি বেশি সময় লাগে। আচ্ছা, কোন পদার্থ ছড়াতে যদি কম সময় লাগে, বুঝতে হবে তার ব্যাপন হার বেশি। এক্সপ্লেন করতেছি আমি। কোন পদার্থ যদি ছড়াতে কম সময় লাগে, দ্যাট মিনস এটার ব্যাপন হার বেশি। আর কোন পদার্থ ছড়াতে যদি বেশি সময় লাগে, তার ব্যাপন হার কম। ব্যাপন হার মানে অ্যাকচুয়ালি কি? ব্যাপন হার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কতটুকু তাড়াতাড়ি বা কি পরিমাণে ব্যাপনটা হচ্ছে। কোন একটা, ধরো কোন একটা ধূপকাঠি জ্বালালাম বা কোন একটা ন্যাপথালিন আনলাম আমি, রুমের একটা কোণায় রাখছি। ওইটার স্মেলটা যদি আমার নাকে আসতে খুব বেশি সময় লাগে, দ্যাট মিনস এটার ব্যাপন হার কম। ব্যাপন হার কম মানে কি? ওর ছড়ায় যাওয়ার ক্ষমতাটা একটু কম। আর যদি ধরো আরেকটা রুমে স্প্রে মারছি বা কোনো একটা কিছু মারছি যেটার স্মেলটা রুমের অন্য কোনায় থেকেও আমার নাকে খুব তাড়াতাড়ি আসছে, সো ছড়াতে কম সময় লাগছে, ব্যাপন হতে কম সময় লাগছে। সো ব্যাপন হতে যখনই কম সময় লাগে, তার মানে হচ্ছে ব্যাপন হার বেশি। কম সময় লাগলে ব্যাপন হার বেশি, বেশি সময় লাগলে ব্যাপন হার কম। ঠিক আছে? সো এবার আসি ম্যাথগুলো কিরকম। আচ্ছা, আরেকটা কি পয়েন্ট লাগে, সেটা হচ্ছে আণবিক ভর যত কম, আণবিক ভর যত কম, ব্যাপন হার তত বেশি, ব্যাপন হার তত বেশি। আচ্ছা, এই জিনিসটা আণবিক ভর যত কম, ব্যাপন হার তত বেশি। তোমরা যখন চ্যাপ্টার 3 তে যাবা, তখন তোমরা প্রত্যেকটা পদার্থের পারমাণবিক সংখ্যা জানতে পারবা এবং পারমাণবিক সংখ্যাগুলো টোটাল ক্যালকুলেট করে যে আণবিক সংখ্যা বের করা যায়, এটাও জানবা। ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা যদি এক্সপ্লেন করতে চাই এখন, আপাতত আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে ধরো আমরা একটা টিউব নিলাম। এই জিনিসটা তোমাদের বইয়েও আছে। টিউব নিলাম, সেখানের মধ্যে আমরা অ্যাড করলাম কি, ধরো এক পাশে একটা কাজ করলাম যে HCl এর একটা দ্রবণ নিলাম, তারপর একটা NH4OH এর দ্রবণ নিলাম, NH4OH এর একটা দ্রবণ নিলাম, HCl এর একটা দ্রবণ নিলাম। HCl মানে হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা হচ্ছে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NH4OH মানে হচ্ছে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো এটা একটা অ্যাসিড আর এটা হচ্ছে কি? একটা ক্ষার। সো এখন আমি যেটা করতেছি, এখানে HCl আছে কিছু, এখানে আছে কি? কিছু NH4OH আছে, NH4OH আছে। ঠিক আছে? এখন আমি একটা কাজ করলাম, এখানে একটা তুলা ডুবালাম। HCl একটা তুলা ডুবালাম, NH4OH একটা তুলা ডুবাইছি। এই তুলাগুলো নিয়ে আমি এ প্রান্তে লাগাইছি HCl এর তুলাটা, এ প্রান্তে লাগাইছি NH4OH এর তুলাটা। বুঝছি? একটা আমরা পাইপ নিছি, স্বচ্ছ কাঁচের একটা পাইপ নিছি, যেখানে একটা প্রান্তে আমরা লাগাইছি হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবানো তুলা, আরেকটা প্রান্তে লাগাইছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডুবানো তুলা। তো এখন যেটা হবে, এই যে এই তুলা থেকে কিছু পরিমাণ গ্যাস বের হবে, এই তুলা থেকে কিছু পরিমাণ গ্যাস বের হবে। গ্যাস বের হয়ে দুইটা গ্যাস একত্রে মিলে এখানে যে কোনো একটা জায়গায় একটা কি ক্রিয়েট করবে? ধোঁয়া ক্রিয়েট করবে। এখানে একটা জায়গায় কি ক্রিয়েট করবে? একটা ধোঁয়া ক্রিয়েট করবে। ঠিক আছে? সো এই যে এই তুলা থেকে কিছু পরিমাণ গ্যাস বের হবে, এই তুলা থেকে কিছু পরিমাণ গ্যাস বের হবে এবং এখানে একটা কি ক্রিয়েট করবে ওরা? ধোঁয়া ক্রিয়েট করবে। এবং এই ধোঁয়াটা কি হবে অ্যাকচুয়ালি? এই ধোঁয়াটা কি অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হবে? এই ধোঁয়াটা হবে অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর NH4OH এর বিক্রিয়ায় উৎপন্ন NH4Cl এর ধোঁয়া, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া। বোঝা গেছে? আমি একবার ক্লিয়ার করতেছি। একটা স্বচ্ছ কাঁচের টিউব নিয়ে তার এক প্রান্তে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজানো একটা তুলা লাগাই এবং অপর প্রান্তে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভিজানো একটা তুলা লাগাই, দুইটা কি বলবো, দুইটা রাসায়নিক কম্পাউন্ড থেকেই কি হবে? কিছু পরিমাণ ধোঁয়া বের হবে। ধোঁয়া বের হয়ে ওরা একত্রে মিলে ক্রিয়েট করবে? একটা ধোঁয়ার স্তর ক্রিয়েট করবে। সো এই ধোঁয়ার স্তরটা যে ক্রিয়েট করবে, এই ধোঁয়াটা অ্যাকচুয়ালি কিসের ধোঁয়া? NH4Cl এর ধোঁয়া। এবং সাথে কি থাকবে এটা? সাথে অল্প কিছু পরিমাণে কি থাকবে? এটার পানি থাকবে। ঠিক আছে? এটা নগণ্য, এটা খুবই নগণ্য। বাট আমাদের এটা হচ্ছে কিসের ধোঁয়া? NH4Cl এর একটা ধোঁয়া ক্রিয়েট হবে। এখন কথা হচ্ছে ধোঁয়াটা কার কাছাকাছি ক্রিয়েট হবে? এটা কি HCl এর কাছাকাছি ক্রিয়েট হবে নাকি NH4OH এর কাছাকাছি ক্রিয়েট হবে?
বুঝতে পারছি? এই যে ধোঁয়াটা, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি ক্রিয়েট হবে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছাকাছি ক্রিয়েট হবে? কার উপর ক্রিয়েট হবে অথবা কার খুবই কাছাকাছি ক্রিয়েট হবে ধোঁয়াটা, এটা ডিপেন্ড করবে কিসের উপর? কে কত তাড়াতাড়ি ব্যাপন করতে পারতেছে তার উপর। ঠিক আছে? ধরো তুমি আর তোমার বন্ধু এই জায়গা থেকে যাত্রা স্টার্ট করছো, তুমি এই জায়গা থেকে যাত্রা স্টার্ট করছো। তা আমি বললাম যে তোমরা কোন জায়গায় অ্যাকচুয়ালি মিলিত হবা বা কোন জায়গায় অ্যাকচুয়ালি তোমাদের দেখা হবে। সো তুমি এতটুকু আসলা, তোমার বন্ধু এতটুকু আসলো। দ্যাট মিন্স এই জায়গাটাতে তোমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে? দেখা হচ্ছে। দ্যাট মিন্স তোমার বন্ধু খুব তাড়াতাড়ি দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তুমি কি খুব তাড়াতাড়ি দূরত্ব অতিক্রম করতে পারো না। অথবা তোমাদের রেসের শুরুতে আমি এটা বলে দিলাম যে তোমাদের জন্য টাইম বাধা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে তোমাদের এই জায়গাটা থেকে দৌড়ানো শুরু করতে হবে এবং যে কোনো একটা জায়গায় তোমরা মিলিত হবা। ধরো তোমরা এই জায়গাটায় মিলিত হলো। সো তোমার বন্ধু দেখা যাচ্ছে 10 সেকেন্ডের মধ্যে খুবই কম দূরত্ব অতিক্রম করছে এবং তুমি এই 10 সেকেন্ডে খুব বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছো। 10 সেকেন্ডের মধ্যে তোমার বন্ধু খুব কম দূরত্ব অতিক্রম করছে এবং তুমি কি খুব বেশি দূরত্ব অতিক্রম করছো। সো এটা কিসের ক্ষেত্রে হয়? ব্যাপনের ক্ষেত্রে হয়। সো তুমি যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করছো, দ্যাট মিন্স কি তোমার দৌড়ানোর ক্ষমতা বেশি। এটা তুমি যদি একটা পদার্থ হইতা, তোমার ব্যাপন হার বেশি, তোমার ব্যাপন করার ক্ষমতাটা বেশি, আর তোমার বন্ধুর কি দৌড়ানোর শক্তিটা কম, দ্যাট মিন্স ওর ব্যাপনের ক্ষমতাটা কম। এই জিনিসটা হয় কোথায়? এখানে। সো HCl অ্যান্ড NH4OH এর তুলার থেকে যখন অ্যাকচুয়ালি ধোঁয়াগুলা বের হওয়া শুরু হয়, সো এখানে একটা রেস টাইপ হয়ে যায়। সো একটা নির্দিষ্ট সময়ে কে কত তাড়াতাড়ি একটা পয়েন্টে মিলিত হতে পারতেছে, এটার রেস। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে কার কাছাকাছি মিলিত হবে। চিন্তা করো, আমরা কি বলতেছি? যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখন আণবিক ভর কিভাবে বের করে? আমরা আপাতত মুখস্থ ধরে নিই। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5। আর NH4OH এর পারমাণবিক ভর কত? NH4OH এর পারমাণবিক ভর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, 14 4 18, আর অক্সিজেন হচ্ছে কত? 16, আর হাইড্রোজেন হচ্ছে 1। দ্যাট মিন্স 5 35। দ্যাট মিন্স NH4OH এর পারমাণবিক ভর হচ্ছে কত? 35, 35। খেয়াল করো এখানে কার আণবিক ভর কম? NH4OH এর আণবিক ভর কম আর HCl এর আণবিক ভর বেশি। সো যেহেতু NH4OH এর আণবিক ভর কম, আমরা জানি আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। সো যেহেতু ওর আণবিক ভর কম, ওর ব্যাপন হার বেশি, তার মানে ও খুব তাড়াতাড়ি ব্যাপন করতে পারে। ওদেরকে যদি আমরা মিলিত হওয়ার জন্য 10 সেকেন্ড টাইম দিই, এই 10 সেকেন্ডে NH4OH খুব বেশি তাড়াতাড়ি ব্যাপন করতে পারবে বা খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। সো যে সময়ে NH4H এতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই সময় HCl মাত্র এতটুকু দূরত্ব অতিক্রম করবে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার। যে সময়ে NH4OH বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, সেই একই সময়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব কম দূরত্ব অতিক্রম করতে পারবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি, ব্যাপন হার কম। সো যেহেতু NH4OH বেশি দূরত্ব অতিক্রম করে ফেলবে, দ্যাট মিন্স ধোঁয়াটা কার কাছাকাছি ক্রিয়েট হবে? অ্যাকচুয়ালি HCl এর কাছাকাছি ক্রিয়েট হবে। কেন কাছাকাছি ক্রিয়েট হবে? কারণ NH4OH খুব বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে। কেন বেশি দূরত্ব অতিক্রম করছে? ওর আণবিক ভর কম বলেও বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে। সো অ্যাকচুয়ালি ধোঁয়াটা ক্রিয়েট হবে কার কাছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে। আচ্ছা, এখন যদি জিনিসটা উল্টা হতো, উল্টা যদি হইতো, ধরো HCl এর পারমাণবিক ভর, ধরে নিই আমরা, এটা ধরে নিচ্ছি, ধরি HCl এর পারমাণবিক ভর 35, NH4OH এর পারমাণবিক ভর 36.5। এখানে কি ঘটনাটা ঘটবে? এবার খেয়াল করো, কার আণবিক ভর কম? HCl এর পারমাণবিক ভর কম বা আণবিক ভর কম, HCl এর আণবিক ভর কম। দ্যাট মিন্স ও কম সময়ে খুব বেশি দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিন্স ও খুব বেশি দূরত্ব অতিক্রম করবে, যেখানে NH4OH খুব কম দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিন্স ওদের মিলন রেখাটা হবে কোথায় বা ওদের মিলন ধোঁয়াটা হবে কোথায়? ঠিক এই জায়গাটাতে। বুঝা গেছে? সো এভাবে তোমরা মনে রাখতে পারো, ধোঁয়া কার কাছাকাছি ক্রিয়েট হয়? যার আণবিক ভর বেশি, ধোঁয়া তার কাছে হয়, ধোঁয়া তার কাছে হয়। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। কেন ধোঁয়া কাছে হয়? কারণ অপর বস্তুটা যেহেতু আণবিক ভর কম, ও খুব বেশি দূরত্ব অতিক্রম করে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই জন্য যার আণবিক ভর বেশি, ধোঁয়া তার কাছে হয়। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। সেটা হচ্ছে, আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি, দ্যাট ইজ H2O2, H2O2, NH3, CH4। এই যে এই চারটা আমি কেমিক্যাল কম্পাউন্ড লিখলাম, এই কেমিক্যাল কম্পাউন্ড গুলোর মধ্যে
কার ব্যাপন হার বেশি? কার ব্যাপন হার বেশি? সো কার ব্যাপন হার বেশি এটা আমরা কিভাবে নির্ণয় করব? যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সো এখন আমরা আণবিক ভর নির্ণয় করি। H2 হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। দ্যাট মিন্স 1 into 2 আণবিক ভর কত হয়ে যাবে? 2। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। যেহেতু এখানে দুইটা অক্সিজেন দ্যাট মিন্স আণবিক ভর হবে কত? 16 দোগুণে 32। ঠিক আছে? তারপর NH3 একটা চিন্তা করি। নাইট্রোজেনের N মানে হচ্ছে কি নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কয়টা আছে? 3টা। দ্যাট মিন্স 17। দেন হচ্ছে কি CH4 দ্যাট মিন্স কার্বনের পারমাণবিক ভর কত? 12। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 into 4। টোটাল আণবিক ভর হচ্ছে কত? 12, 13, 14, 15, 16। দ্যাট মিন্স এখানে কার ব্যাপন হার সব থেকে বেশি? যার আণবিক ভর সব থেকে কম তার ব্যাপন হার সব থেকে বেশি। দ্যাট মিন্স হাইড্রোজেনের ব্যাপন হার সব থেকে বেশি। তারপর এই তিনটার মধ্যে কার ব্যাপন হার সব থেকে বেশি? খেয়াল করো, এই তিনটার মধ্যে আণবিক ভর কার কম? আণবিক ভর কম হচ্ছে CH4 এর বা মিথেনের। সো CH4 এর ব্যাপন হার কি হবে এখন? বেশি হবে। তারপর এটা বাদ, এই দুইটার মধ্যে 32 আর 17 অর্থাৎ অক্সিজেন এবং NH3 এর মধ্যে, এই দুইটা জিনিসের মধ্যে কার ব্যাপন হার বেশি হবে? এখানে দেখতে হবে কার আণবিক ভর কম। দেখা যাচ্ছে NH3 এর আণবিক ভর কম। দ্যাট মিন্স ওর ব্যাপন হার কার থেকে বেশি হবে? অক্সিজেনের থেকে বেশি হবে। সো এটা হচ্ছে কি আমাদের ব্যাপন হারের ক্রম। ঠিক আছে? এই জিনিসটা আসতে পারে, এই জিনিসটা আণবিক ভরের ক্রম যেটা এটা গতে আসতে পারে। ঠিক আছে? আণবিক ভরের ক্রমটা কোথায়, সরি ব্যাপন হারের ক্রমটা কোথায় আসতে পারে? গতে আসতে পারে। সো এই জিনিসটা মেমোরাইজ রাখাটা বেটার। আচ্ছা, এরপরে আমরা আসি নিঃসরণে যাব আমরা। সো নিঃসরণে আমরা যদি ঢুকি, নিঃসরণ জিনিসটা কি অ্যাকচুয়ালি? নিঃসরণ সরু ছিদ্রপথে সরু ছিদ্রপথে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। সো নিঃসরণের ক্ষেত্রে কি থাকতে হবে? প্রথমত সরু ছিদ্রপথ থাকতে হবে। এরপর ব্যাপনে কি হইতো? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাইতো। এখানেও কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের স্থানের দিকে যাবে। ঠিক আছে? উচ্চ চাপের স্থানের থেকে কোথায় যাবে? নিম্ন চাপের স্থানের দিকে যাবে। এবং কিসের যাবে? শুধু গ্যাস। এখানে কোনো কঠিন তরল হবে না। শুধু কিসের হয়? নিঃসরণ কার হয়? শুধুমাত্র গ্যাসের হয়। ঠিক আছে? এরপর সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলছি? নিঃসরণ বলছি। দ্যাট মিন্স সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলছি? নিঃসরণ বলছি। তো এই জিনিসটা আমরা কোথায় দেখি? এই জিনিসটা আমরা দেখি হচ্ছে যখন আমরা পারফিউম ইউজ করি। আচ্ছা, যখন একটা পারফিউম আমরা কি করি? পারফিউমের যেটা ঢাকনা থাকে, ঢাকনাটা যখন আমরা প্রেস করি, পারফিউমের ঢাকনা যখন আমরা প্রেস করি তখন অ্যাকচুয়ালি কি হয়? পারফিউমের ঢাকনা প্রেস করার পর চিন্তা করো, এখানে যে গ্যাসটা আছে, তোমার পারফিউমের বোতলে যে গ্যাসটা আছে সেটা কি? উচ্চ চাপে আছে না? ওই গ্যাসটা কিসে আছে? উচ্চ চাপে আছে। তারপর পরিবেশে কি ওই গ্যাসটা আছে? পরিবেশে ওই গ্যাসটা নেই। দ্যাট মিন্স পরিবেশে কি অবস্থান করতেছে? নিম্নচাপ। এবং বোতলের ভিতরে কি অবস্থান করতেছে? উচ্চচাপ। তো পরিবেশে নিম্নচাপ কেন? কারণ পরিবেশের মধ্যে ওই গ্যাসটা এখনো নাই। আর বোতলের ভিতরে কি ওই গ্যাসটা আছে। দ্যাট মিন্স এখানে কি আছে? উচ্চচাপ আছে। আর পরিবেশে কি আছে? নিম্নচাপ আছে। তো যখনই তুমি এখানে প্রেস করতেছো, পারফিউমটা কিভাবে বের হয়? ছোট 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 অনেকগুলো ছিদ্র দিয়ে বের হয়। দ্যাট মিন্স সরু ছিদ্রপথ দিয়ে বের হচ্ছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের স্থানের দিকে যাচ্ছে। কি বের হচ্ছে? গ্যাস বের হচ্ছে। কিভাবে বের হচ্ছে? খুব সজোরে বের হচ্ছে। তো এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি? নিঃসরণ। ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? নিঃসরণ বলি। এরপর আরেকটা এক্সাম্পল দেওয়া যায়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল কি দেওয়া যায়? সেটা হচ্ছে সিলিন্ডার থেকে গ্যাসের চুলায় যখন আগুন জ্বলে। তো এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার থেকে একটা লাইন বের হয়েছে, লাইন বের হয়ে কোথায় আসছে? একটা গ্যাসের চুলায় আসছে। সেখানে একটা চাবি আছে, এখানে তোমার চুলাটা জ্বলবে। বুঝা গেছে? সো যখনই তুমি সিলিন্ডারের এখানে যেটা কি থাকে, এটাকে কি বলে?
মানে ঘুরানোর যেটা ইয়া থাকে স্ক্রু মেবি। সো সিলিন্ডারের স্ক্রুটা যখনই তুমি ঘুরাবা তখন এটা কি হবে, এখান থেকে বের হয়ে এখানে আসবে। তো যখন এরপর তুমি কিটা ঘোরানোর চেষ্টা করবা বা চুলার যেটা চাবি থাকে চুলার চাবিটা ঘোরাবা, তখন অ্যাকচুয়ালি কি হবে, এই যে এখান থেকে গ্যাসটা এখানে যে আসছে, এই গ্যাসটা এখান থেকে সজোরে বের হয়ে আসবে। সজোরে কিভাবে বের হয়ে আসবে, ছোট ছোট ছিদ্রপথ দিয়ে। চুলার মধ্যে যে আগুন বের হয় খেয়াল করে ছোট ছোট ছিদ্রপথ দিয়ে বের হয়, ঠিক আছে। এবং যেহেতু এই জায়গার মধ্যে জিনিসটা উচ্চচাপে ছিল গ্যাসটা, অবশ্যই যেহেতু পরিবেশের মধ্যে গ্যাসটা নেই, দ্যাট মিনস পরিবেশের মধ্যে গ্যাসটা কিভাবে আছে, নিম্নচাপে আছে। সো গ্যাসটা উচ্চচাপ থেকে নিম্নচাপের স্থানের দিকে আস্তে আস্তে বের হচ্ছে। এবং কিভাবে বের হচ্ছে, সজোরে বের হচ্ছে, সজোরে বের হচ্ছে। এবং কি দিয়ে বের হচ্ছে, সরু ছিদ্রপথ দিয়ে বের হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি নিঃসরণ। তো আমি আশা করি বোঝাতে পারছি। সেটাই হচ্ছে কি আমাদের নিঃসরণ। আচ্ছা, এবার আমরা কিছু কমন ডাউট ক্লিয়ার করি। আচ্ছা, সিএনজি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সিএনজি বলতে, সিএনজির অনেক ডেফিনেশন আছে। সিএনজি, আমরা নর্মালি সিএনজি বলতে কি বুঝি, একটা যানবাহনকে বুঝি, ঠিক আছে। এরপর যখন আমরা চ্যাট করি তখন এটাকে কি বুঝি, চেঞ্জ বুঝি। বাট সিএনজি মানে অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। সো সিএনজি মানে অ্যাকচুয়ালি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেখানে কি থাকে, CH4 বা মিথেন থাকে। তো সিএনজি মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেখানে কি থাকে, CH4 বা হচ্ছে কি থাকে, মিথেন থাকে। তারপর আরেকটা ডাউট, সেটা হচ্ছে সিলিন্ডারে কোন ধরনের গ্যাস থাকে। আমরা যে বাসা বাড়িতে সিলিন্ডার ইউজ করি, সিলিন্ডারে কোন ধরনের গ্যাস থাকে? সিলিন্ডারে থাকে হচ্ছে প্রোপেন এবং বিউটেন গ্যাস। সিলিন্ডারে থাকে হচ্ছে কি প্রোপেন এবং বিউটেন গ্যাস। তো সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা মিথেন বলি। আর আমরা সিলিন্ডারে যে গ্যাসটা ইউজ করি সেটা হচ্ছে কি প্রোপেন আর বিউটেন, ঠিক আছে, প্রোপেন আর বিউটেন। আচ্ছা, এবার পরীক্ষার মধ্যে সবথেকে কমন একটা কোয়েশ্চেন, পরীক্ষায় সবথেকে কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, যেটা কোথায় আসে, খতে আসে। ব্যাপন ও নিঃসরণের পার্থক্য। ব্যাপন ও নিঃসরণের পার্থক্য। সো ব্যাপন আর নিঃসরণের পার্থক্য যদি আমরা করি, ব্যাপনের ক্ষেত্রে চিন্তা করো, ব্যাপনের ক্ষেত্রে কি হয়, প্রথমত ব্যাপনের ক্ষেত্রে কি কোনো চাপের প্রভাব আছে? চিন্তা করতে, ব্যাপনে কি কোনো চাপ মানে দিতে হয়েছিল বা চাপ সরাই ফেলা হয়েছিল? না। কিন্তু নিঃসরণে কি হয়েছিল, চাপের প্রভাব আছে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে যাচ্ছিল। দ্যাট মিনস ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নাই, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই, নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। একটা পার্থক্য পাইছি, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নাই, নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। তারপর ব্যাপন কোন কোন মাধ্যমে হয়? ব্যাপন হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, তিনটা মাধ্যমে হয়। ব্যাপন কঠিন, তরল ও বায়বীয়, তিনটা মাধ্যমে কি হয়ে থাকে, ব্যাপন হয়ে থাকে। কিন্তু নিঃসরণ, নিঃসরণ কিন্তু কঠিন তরল মাধ্যমে হয় না, শুধুমাত্র গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে কি হয়, নিঃসরণ হয়। শুধুমাত্র গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে কি হয়, নিঃসরণ হয়। তারপর আরেকটা পার্থক্য যদি আমরা চিন্তা করি, নিঃসরণের ক্ষেত্রে কি লাগে, একটা সরু ছিদ্রপথ লাগে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কোনো ছিদ্রপথ লাগে, কোনো ছিদ্রপথ লাগে না। তুমি একটা কিছু রাখছো, ওইটার স্মেল ছড়া যাচ্ছে, ওইটা ছড়ায় যাচ্ছে, ওইটাই হচ্ছে কি ব্যাপন। এখানে কোনো সরু ছিদ্রপথ লাগতেছে না, যেটা কোথায় লাগতেছে, নিঃসরণে লাগতেছে। সব ব্যাপনের ছিদ্রপথ লাগে না, নিঃসরণের ছিদ্রপথ লাগে। তো এই তিনটা পার্থক্য লিখলে তোমাদের হতে 2 নাম্বার এটা কনফার্ম একদম, ঠিক আছে। তো এই জিনিসটা আপাতত তুলে নাও। এই জিনিসটার পরে আমরা আরেকটা ক্ষয়ের ইয়া দেখবো, ক্ষয়ের কোয়েশ্চেন দেখবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আরেকটা কমন কোয়েশ্চেন আসে খতে, সেম আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যখন আমরা পারফিউম স্প্রে করি, পারফিউম স্প্রে করলে ব্যাপন ঘটে নাকি নিঃসরণ ঘটে, ব্যাপন ঘটে নাকি নিঃসরণ ঘটে? তো আনসারটা যদি আমি এক ওয়ার্ডে দিতে চাই, প্রথমে আমাদের বলতে হবে পারফিউম যখন স্প্রে করি আমরা, প্রথমে নিঃসরণ ঘটে, প্রথমে নিঃসরণ ঘটে এবং পরে কি ঘটে, ব্যাপন ঘটে, পরে ব্যাপন ঘটে। বুঝি নাই। আচ্ছা আসো,
পারফিউম যখন আমরা স্প্রে করি তাহলে প্রথমে কি বলছি, নিঃসরণ ঘটে, পরে হচ্ছে কি ঘটে, ব্যাপন ঘটে। সো একটা পারফিউমের বোতল যদি আমরা চিন্তা করি, যেটাকে আমরা এখন কি করব, স্প্রে করব, ঠিক আছে। তো পারফিউমটা আমি ক্লিক করলাম বা স্প্রে করলাম, এখানে সরু ছিদ্রপথ দিয়ে কি বের হচ্ছে, পারফিউমটা বের হচ্ছে। দ্যাট মিনস সরু ছিদ্রপথ থেকে উচ্চ চাপের স্থানের থেকে নিম্ন চাপের স্থানের দিকে কি হচ্ছে, সজোরে একটা গ্যাস বের হচ্ছে। দ্যাট মিনস প্রথমে কি হয়ে গেছে, অ্যাকচুয়ালি নিঃসরণ হয়ে গেছে, প্রথমে কি হয়ে গেছে, নিঃসরণ হয়ে গেছে। তারপর এই যে স্প্রেটা আস্তে আস্তে কি পুরো রুমে ছড়ায় যাওয়া শুরু করবে না, পুরো রুমে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়া যাবে না স্মেলটা, যেহেতু স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়া যাবে, দ্যাট মিনস এরপরে কি হবে, ব্যাপন হবে। সো যখনই আমাদেরকে বলবে পারফিউম স্প্রে করলে ব্যাপন ঘটে নাকি নিঃসরণ, আমাদের বলতে হবে যখনই আমরা পারফিউম স্প্রে করব প্রথমে ঘটবে নিঃসরণ, পরে ঘটবে হচ্ছে কি, ব্যাপন। আশা করি আমি ক্লিয়ার, ঠিক আছে। তো প্রথমে ঘটবে নিঃসরণ, পরে ঘটবে হচ্ছে কি, ব্যাপন। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোমবাতির জ্বলন এবং পদার্থের তিনটা অবস্থা। মোমবাতির জ্বলন ও পদার্থের তিনটা অবস্থা। আচ্ছা, এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, কারণ একই সাথে পদার্থের তিনটা অবস্থা দেখা খুব মজার জিনিস এটা। কারণ একই সাথে তুমি একটা পদার্থেরই কঠিন অবস্থা দেখতে পারবা, তরল অবস্থা দেখতে পারবা, বায়বীয় অবস্থা দেখতে পারবা। সো প্রথমে আমরা বেসিকটা বুঝি, খুবই বেসিকটা বুঝি। ধরো একটা মোমবাতি আছে, মোমবাতিটা আমরা জ্বালালাম, আমরা জ্বালালাম, জ্বালানোর পর অ্যাকচুয়ালি কি হয়, প্রথমত আমরা দেখি যে এই পার্টটা দিয়ে কি পড়ে, তরল পড়ে, তরল মোম এই পার্টটা দিয়ে কি হয়, পড়ে। দ্যাট মিনস এই যে তরল মোম মোমবাতির গা বেয়ে পড়তেছে, দ্যাট মিনস আমাদের তরল অবস্থা দেখা শেষ। তরল অবস্থা দেখার পর এই যে তরলগুলা এখানে এসে আবার জমে যায় না, নিচে এসে, নিচে এসে কি হয়ে যায়, জমে যায়। দ্যাট মিনস নিচে আসার পর আমরা কি অবস্থা দেখতেছি, কঠিন অবস্থা দেখতেছি। তার মানে আমরা তরল অবস্থাও পাইছি, কঠিন অবস্থাও পাইছি। তারপরে তারপরে যেটা হয়, এই যে আগুন জ্বালানোর পর খেয়াল করবা এখান থেকে কিছু পরিমাণ গ্যাস ওঠা শুরু হয়, কিছু পরিমাণ কি ওঠা শুরু হয়, গ্যাস ওঠা শুরু হয়। দ্যাট মিনস একই সাথে আমরা মোমের মধ্যে তরল, কঠিন, বায়বীয় অথবা কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় দেখতে পাই। এবং তোমাদের এমসিকিউর জন্য একটা মেইন জিনিস লাগে, মোম মানে অ্যাকচুয়ালি কি, মোম মানে হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ, মিশ্রণ, হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে মোম মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের মিশ্রণ, যেখানে আমরা কঠিন, তরল, বায়বীয় অর্থাৎ পদার্থের তিনটা অবস্থা অ্যাকচুয়ালি কি দেখতে পাই। সো এখানে কি বিক্রিয়াটা হয়, প্রথমত চিন্তা করো, যখন তুমি একটা মোম জ্বালাবা প্রথমত এটা কি হবে, বাষ্পীভূত হবে না মোমটা, বাষ্পীভূত মোম, বাষ্পীভূত মোম কিভাবে হচ্ছে, আগুন দিয়ে হচ্ছে। আর আমরা জানি আগুন মানে কি, অক্সিজেন। তো বাষ্পীভূত মোম যখন আগুনের সাথে মিশে, বাষ্পীভূত মোম যখন আগুনের সাথে মিশে তখন এখানে কি উৎপন্ন হয়, তখন এখানে উৎপন্ন হয় কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণ জলীয় বাষ্প, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণ জলীয় বাষ্প, তারপর হচ্ছে তাপ আর আলো, তাপ আর হচ্ছে কি, আলো। সো আমাদের এটা হচ্ছে কি, মোমের বিক্রিয়া। সো যখন তুমি মোমকে অক্সিজেন দ্বারা বাষ্পীভূত করবা বা আগুন দিয়ে বাষ্পীভূত করবা তখন এখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কিছু পরিমাণ তাপ, কিছু পরিমাণ আলো। এবং মোমের জ্বলনে আমরা পদার্থ তিনটে অবস্থায় দেখতে পাই, বায়বীয় অবস্থা, তরল অবস্থা, কঠিন অবস্থা। এবং মোম মানে হচ্ছে কি, হাইড্রোকার্বনের মিশ্রণ। আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। এবার আমরা আসবো গলন স্ফুটনে। আচ্ছা, প্রথমে আমরা একটা মিসকনসেপশন ক্লিয়ার করবো গলন স্ফুটনের জন্য। এগুলো পড়ার জন্য আমাদের একটা মিসকনসেপশন ক্লিয়ার থাকা মাস্ট। সেটা হচ্ছে প্রথমত গলন আর স্ফুটন, আমরা সবসময় গলন আর স্ফুটন এই জিনিসটার সাথে আর দুইটা জিনিস গোলায় ফেলি। গলন আর স্ফুটনের সাথে আমরা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ককে গোলায় ফেলি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ককে গোলায় ফেলি। সো এই দুইটা জিনিসের সাথে আমরা দুইটা জিনিসকে অলওয়েজ গোলায় ফেলি। কোন, গলন আর স্ফুটনের সাথে কাকে, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ককে গোলায় ফেলি। সো আমাদের যেটা মনে রাখতে হবে, গলন আর স্ফুটন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, গলন আর স্ফুটন হচ্ছে কি একটা প্রসেস বা প্রক্রিয়া। আর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হচ্ছে কি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হচ্ছে এই যে প্রক্রিয়াগুলা, এই যে প্রক্রিয়াগুলা এগুলা সম্পন্ন হওয়ার তাপমাত্রা, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা। তো গলনাঙ্ক মানে হচ্ছে কি, গলনেই যে প্রক্রিয়াটা আছে, গলন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক। আর স্ফুটন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রাটা হচ্ছে কি, স্ফুটনাঙ্ক।
আশা করি ডাউট ক্লিয়ার। সো গলন আর স্ফুটন এই দুইটা জিনিস হচ্ছে একটা একটা প্রক্রিয়া, এবং গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এই দুইটা জিনিস হচ্ছে একটা একটা তাপমাত্রা। কিসের জন্য? এই যে গলন প্রক্রিয়া এবং স্ফুটন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তাপমাত্রাগুলাই হচ্ছে কি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। আচ্ছা, এবার আসি গলন আর স্ফুটন কি। আচ্ছা, প্রথমত তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর। কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর আমরা কি বলি? গলন বলি। গলন মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি গলে যাওয়া। সো যদি আমরা তাপ প্রদান করে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করি, এই যে প্রসেসটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রসেস বা প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কি গলন। আর স্ফুটন কি? স্ফুটন মানে হচ্ছে কি ফুটা। ঠিক আছে? সো তাপ প্রয়োগে আবার সেম ভাবে তাপ প্রয়োগে কোনো পদার্থকে যদি আমরা তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর করি, তাপ প্রয়োগে কোনো পদার্থকে যদি আমরা তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর করি, ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন। আশা করি গলন আর স্ফুটন ক্লিয়ার। তাপ প্রয়োগে যদি কোনো পদার্থকে আমরা কঠিন থেকে তরলে রূপান্তর করি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি গলন। এবং তাপ প্রয়োগে যদি কোনো পদার্থকে আমরা তরল থেকে বাষ্পে রূপান্তর করি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি স্ফুটন। সো এই দুইটা হচ্ছে কি গলন আর স্ফুটন হচ্ছে একটা একটা প্রক্রিয়া। এবার আসি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি। আচ্ছা, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক প্রথমত আমাদের জানতে হবে এক বায়ুমণ্ডলীয় চাপে। আচ্ছা, এক বায়ুমণ্ডলীয় চাপে এটা আমি ক্লিয়ার করতেছি। এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তর হয়, তাকে বলা হয় হচ্ছে কি গলনাঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমত এক বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কি। এক বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে আমরা নর্মালি যে বায়ুচাপটাতে বেঁচে থাকি সেটাই হচ্ছে কি এক বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ আমরা পৃথিবীতে যে আছি নর্মালি, এই যে পৃথিবীতে যে বায়ুমণ্ডলটা অ্যাকচুয়ালি কি করে প্রত্যেকটা মোমেন্ট বা 24/7 এক্সিস্ট করে, এটাকেই বলা হয় হচ্ছে কি এক বায়ুমণ্ডলীয় চাপ। এটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 101325 প্যাসকেল। 101325 প্যাসকেল এই জিনিসটা তোমরা পড়বা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 5 এ। ঠিক আছে? তাও আমি তোমাদেরকে বলে রাখছি এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে কি পৃথিবীতে নরমালি যে চাপটা, যে বায়ুমণ্ডলীয় চাপটা স্টে করে সেটা হচ্ছে কি 101325 প্যাসকেল। সো এই এক বায়ুমণ্ডলীয় চাপে বা নরমাল অবস্থায় তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা আমি কিন্তু বলতেছি না যে প্রক্রিয়া মানে হচ্ছে কি গলন আর স্ফুটন, আর তাপমাত্রা মানে হচ্ছে কি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। সো এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তর হয় তাকে আমরা কি বলি? গলনাঙ্ক বলি। সো নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ যে তাপমাত্রায় কঠিন থেকে তরলে রূপান্তর হয় তাকে আমরা বলি হচ্ছে কি গলনাঙ্ক। আবার স্ফুটনাঙ্কটা তাইলে কি? এই যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায়, আবার সেম জিনিস এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ, এখানে জাস্ট তরল পদার্থটা কি হবে? গ্যাসীয় হবে বা বায়বীয় হবে, বায়বীয়তে রূপান্তর হয়। সো এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তর হয় তাকে আমরা বলি গলনাঙ্ক। আর এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় বা গ্যাসীয় পদার্থে রূপান্তর হয় তাকে আমরা বলি হচ্ছে কি স্ফুটনাঙ্ক। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার। তাইলে গলন আর স্ফুটন হচ্ছে একটা একটা প্রক্রিয়া, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে কি একটা একটা তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা বিশুদ্ধ তরলের প্রত্যেক বিশুদ্ধ তরলের প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি
নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। প্রত্যেকটা বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এই জিনিসটা আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে প্রথমত এই জিনিসটা আগে বুঝো, যে এক বায়ুমণ্ডলীয় চাপে ইউরিয়ার গলনাঙ্ক, ইউরিয়ার গলনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 119°C, এবং এক বায়ুমণ্ডলীয় চাপে সালফারের গলনাঙ্ক হচ্ছে 133 মেবি, হ্যাঁ 133°C। আচ্ছা, তাহলে প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, এবং একই সাথে মনে রাখতে হবে প্রত্যেক বিশুদ্ধ কঠিনের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। তো এই জিনিসটা আমরা এখন এক্সপ্লেন করব। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে এবং প্রত্যেক বিশুদ্ধ কঠিনের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। তো এই দুইটা ডাটা আমরা কেন লিখছি? এই দুইটা ডাটা লিখছি প্রথমত এই টপিকটা বোঝানোর জন্য, এবং এটা আমাদের এমসিকিউতে আসে। সো ইউরিয়ার গলনাঙ্ক 119°C গলনাঙ্ক, দ্যাট মিনস কঠিন থেকে তরল হবে। তার মানে ইউরিয়া একটা প্রথমত কঠিন পদার্থ, এটা তো আমরা বুঝছি। তো এই যে কঠিন পদার্থটা যে তরলে পরিণত হবে, এটা হওয়ার জন্য ওকে 119°C তাপমাত্রা দিতে হবে। এখন কথা হচ্ছে, ধরো আমরা ইউরিয়াকে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পরে দেখলাম যে ও 119°C তাপমাত্রায় গলতেছে না, ও গলা শুরু করছে ধরো 100°C তাপমাত্রায় ইউরিয়া গলা শুরু করে দিছে। তার মানে কি ও বিশুদ্ধ ইউরিয়া হবে? আর কখনোই না। কারণ প্রত্যেকটা বিশুদ্ধ কঠিনের একটা কি থাকে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। প্রত্যেকটা বিশুদ্ধ কঠিনের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। আবার ইউরিয়াটাকে ধরো আমি তাপ দিচ্ছি, 119° পার হয়ে গেছে, 20° পার হয়ে গেছে, 130°তে পৌঁছে গেছে, তারপর ইউরিয়াটা গলা শুরু করছে। তার মানে কি ইউরিয়াটা বিশুদ্ধ? বিশুদ্ধ না। তার মানে হচ্ছে কি ইউরিয়াটাতে কোনো ভেজাল আছে, ভেজাল মিশ্রিত আছে। কারণ কি প্রত্যেক বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। তো সালফারের ক্ষেত্রেও সেম জিনিসটা। সালফার যদি ধরো কম তাপমাত্রায় গলতেছে, দ্যাট মিনস এটা বিশুদ্ধ সালফার না। অথবা বেশি তাপমাত্রায় গলতেছে, এটা বিশুদ্ধ সালফার না। আবার পানির ক্ষেত্রে চিন্তা করো, ধরো তরল পানি ধরো আমরা কি জানি তরল পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কি 100°C। ধরো ধরো ও 90°C তাপমাত্রায় গলা শুরু করে দিয়েছে, বা ফুটা শুরু করেছে, সরি গলা না, ফুটা শুরু করে দিয়েছে, বা স্ফুটনাঙ্ক ওর কত 90°C। দ্যাট মিনস কি ও আর বিশুদ্ধ পানি আছে? বিশুদ্ধ পানি নাই, কারণ প্রত্যেকটা বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। আবার সেম ভাবে পানিটা যদি 110°C তাপমাত্রায় গিয়ে গলা শুরু হয়, ও কি আর বিশুদ্ধ তরল বা বিশুদ্ধ পানি আছে? বিশুদ্ধ পানি নেই, কারণ আমরা জানি প্রত্যেকটা বিশুদ্ধ তরলের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। সো আমি আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আসি। আচ্ছা, আমরা স্ফুটন মানে কি পড়ছিলাম বলো তো? স্ফুটন কি কোন তাপমাত্রা নাকি একটা প্রক্রিয়া? স্ফুটন মানে হচ্ছে একটা প্রক্রিয়া। সো স্ফুটন মানে হচ্ছে কি একটা প্রক্রিয়া যেখানে কি হতো তাপ প্রয়োগে কোনো তরল পদার্থ কিসে পরিণত হতো? বায়বীয় পদার্থে পরিণত হতো। তো তাপ প্রয়োগে যখন কোনো তরল বায়বীয় পদার্থে রূপান্তরিত হতো, তখন সেটাকে আমরা বলতাম স্ফুটনাঙ্ক। এখন কথা হচ্ছে এই স্ফুটনাঙ্কের একটা বিপরীত প্রসেস আছে। স্ফুটনের একটা বিপরীত প্রসেস আছে। স্ফুটনের স্ফুটনের বিপরীত প্রক্রিয়া স্ফুটনের যেটা বিপরীত প্রক্রিয়া আছে, এটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে কি ঘনীভবন। দ্যাট মিনস চিন্তা করো, স্ফুটনে যদি তাপ প্রদানে তরল থেকে বায়বীয় হয়, ঘনীভবন যেহেতু উল্টা, ঘনীভবনে কি হবে? তাপ প্রদানে বায়বীয় থেকে তরলে রূপান্তর হবে। বুঝাতে পারছি? স্ফুটনে যেহেতু তাপ প্রদানে তরল থেকে বায়বীয় হয়, ঘনীভবনে তাপ প্রদানে বায়বীয় থেকে কি হবে? তরল হবে। দ্যাট মিনস ঘনীভবনের সংজ্ঞাটা কিরকম হবে? তাপ প্রয়োগে কোনো বায়বীয় পদার্থ যদি কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? ঘনীভবন বলি। আশা করি আমি বোঝাতে পারছি। স্ফুটন আর ঘনীভবন দুইটা বিপরীত প্রক্রিয়া। স্ফুটনে যদি তরল থেকে বায়বীয় হয়, ঘনীভবনে বায়বীয় থেকে তরল হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। আমরা একটা গ্রাফ দেখব। গ্রাফটা কিরকম?
এই গ্রাফ আমরা এখন যেটা পড়বো সেটা গ ঘ দুইটার জন্য ইম্পর্টেন্ট। গ আর ঘ দুইটার জন্য ইম্পর্টেন্ট। গ্রাফটা আমরা কিসের জন্য পড়তেছি? গ আর ঘ দুইটার জন্য ইম্পর্টেন্ট বলে পড়তেছি। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে এরকম অ্যাকচুয়ালি, যে -40°C তাপমাত্রা থেকে আমরা শুরু করব এবং 140° থেকে আমরা আপাতত প্রথমত শেষ করব। সো আমরা ধরে নিই কোন একটা পদার্থ, ধরো বরফের কথা আমরা চিন্তা করি, ধরো একটা বরফ -40° অবস্থায় আছে, -40° অবস্থায় আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ প্রদানের গ্রাফ। তাপ প্রদানের গ্রাফ। আচ্ছা, এখন আমি যেগুলো বলবো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো গ বা ঘতে হুবহু লিখতে হবে। তো আমি বলবো মুখের কথাগুলো, বা আমি এখন যে কথাগুলো বলবো এগুলো স্কিপ করিও না, ঠিক আছে? যদি তুমি ভিডিও 2x এ দেখে থাকো 1.5x এ নিয়ে এসে দেখো, 1.5x এ যদি ভিডিও দেখে থাকো তুমি 1x এ নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কোন একটা বরফকে আমরা ধরো তাপ প্রদান শুরু করছি। এবার তাপ প্রদান যখন শুরু করবো এটা সময়ের সাথে, এদিকে হচ্ছে কি সময়, তাহলে সময় যত অতিক্রান্ত হবে এই বরফটা আস্তে আস্তে কি হবে? গরম হতে থাকবে। গরম হয়ে কোথায় আসবে? 0°C আসবে, ঠিক আছে? কঠিন কোথায় আসবে? এই যে কঠিন বরফ, এখানে কি আছে? কঠিন বরফ। তো কঠিন বরফ হয়ে কোথায় আসবে? 0°C আসবে। তো এরপর যদি আমরা তাপ আরো প্রদান করতে থাকি, ধরো আমরা তো তাপ প্রদান স্টপ করবো না একবারও, এখানে এই প্রসেসটাতে একবারও মনে রাখতে হবে কি তাপ স্টপ হবে না। এই প্রসেসটাতে কি হবে না? তাপ স্টপ হবে না, ঠিক আছে? তাপ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো -40°C তাপমাত্রার একটা বরফকে আমরা তাপ দিচ্ছি, কন্টিনিউয়াসলি তাপ দিতে দিতে বরফটা কোথায় এসে দাঁড়াইছে? আপাতত 0°C দাঁড়াইছে। তো আমাদের কি মনে হইতে পারে? 0°C তাপমাত্রায় আসছে, বরফ পানি হয়ে গেছে, পানি হয়ে আবার গলা শুরু করছে, আবার উত্তপ্ত হওয়া শুরু করছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাইন্ডে আসতে পারে, বাট এই জিনিসটা কখনো হয় না। চিন্তা করো তো, ধরো একটা বরফকে আমরা তাপ প্রদানের মাধ্যমে গলাচ্ছি, ঠিক আছে? বরফটা কি 1 সেকেন্ডে গলে যায়? কোন একটা বরফকে আমরা তাপ প্রদানের মাধ্যমে গলাচ্ছি, বরফটা কি 1 সেকেন্ডে গলে যাবে? নেভার। বরফটা গলতে একটা টাইম লাগবে না? সো ওকে আমরা এই টাইমটা দিতে হবে, এই সময় যাবে, তাপ প্রদান কিন্তু চলবে, তাপ প্রদান স্টপ হবে না। আমি বারবার বলতেছি তাপ প্রদান স্টপ হবে না, কিন্তু এখানে কি হবে না? বরফ যেহেতু সম্পূর্ণভাবে কি হবে না? পানিতে পরিণত হবে না। এখানে দুইটা অবস্থা একসাথে বিরাজ করবে, দ্যাট ইজ বরফ আর হচ্ছে কি পানি, ঠিক আছে? এখানে প্রথমে শুধু কঠিন বরফ ছিল, কিন্তু এই যে এই জায়গাটাতে এসে বরফ প্লাস পানি এই দুইটা অবস্থায় বিরাজ করবে, কারণ 1 সেকেন্ডে তো স্বাভাবিক বরফ কমপ্লিটলি পানি হয়ে যেতে পারবে না। তো এখানে বরফ প্লাস পানি দুইটা অবস্থায় কি করবে? বিরাজ করবে। তারপর সম্পূর্ণভাবে পানি হয়ে গেছে, এই পয়েন্টে কি হয়ে গেছে? সম্পূর্ণভাবে পানি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে পানি হয়ে যাওয়ার পর আবার তাপমাত্রা বাড়া শুরু হবে। 100°C তাপমাত্রা যখন যাবে, 100°C তাপমাত্রা যখন যাবে তাপ স্টপ হবে না। এই জিনিসটা আমি লিখে রাখতেছি এখানে। 100°C তাপমাত্রা যখন যাবে আমাদের মনে হতে পারে কি পানি তো ফুটবে, ফুটে উঠে যাবে। হয় না, হয় না, বারবার বলতেছে হয় না। কি হয়? পানি কি যখন ফুটে তখন কি 1 সেকেন্ডে সব উড়ে যাচ্ছে, বা 1 সেকেন্ডেই কি সব বায়বীয় হয়ে যাচ্ছে? কখনোই না, টাইম লাগে। সো এই টাইমটা, সময় যাবে, তাপও প্রদান হবে, কিন্তু কি হবে না? পানির যে কি বলে বাষ্পীভবন প্রসেসটা, ওইটা একটু স্লো হয়, আস্তে আস্তে হয়। দ্যাট মিনস ওকে কিছুটা টাইম দিতে হবে। সো এই যে টাইমটা দিচ্ছি, তারপরে গিয়ে যখন ও সম্পূর্ণভাবে বাষ্প হয়ে যাচ্ছে তখন আবার তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে। আশা করি আমি গ্রাফটা বোঝাতে পারছি। সো এই যে এই জায়গাটাতে যখন আমরা বরফকে উত্তপ্ত করে 0°C তাপমাত্রা আনছিলাম, এখানে শুধু কি ছিল? কঠিন বরফ ছিল। তারপর 0°C তাপমাত্রায় আসার পর আমরা কিন্তু তাপ স্টপ করি নাই। তাপ স্টপ না করার পরও তাপমাত্রা বাড়ে নাই। দেখো খেয়াল করো, তাপমাত্রা কি হয় নাই? বাড়ে নাই। তাপমাত্রা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এটাকে যদি আমরা পয়েন্ট বি বলি, এটাকে যদি পয়েন্ট সি বলি, পয়েন্ট বি থেকে সি পর্যন্ত তাপ আমরা কন্টিনিউয়াসলি দিচ্ছিলাম, কিন্তু কি হয় নাই? তাপ একটুও বাড়ে নাই। কেন? যতক্ষণ বরফটা কমপ্লিটলি পানি হয়ে যাচ্ছে না, ততক্ষণ তাপ যতই প্রদান করি না কেন কি হবে না? কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে তাপমাত্রাটা কি থাকবে? সেম থাকবে।
তারপর যখনই একবার পানি হয়ে গেছে, সি থেকে ডি পর্যন্ত কমপ্লিটলি পানি, পানি হয়ে যাওয়ার পর যখন এটাকে আবার আমরা তাপ দিচ্ছি, তাপমাত্রাটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। বাড়ার পর ডি পয়েন্টে আসছে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসছে। তো এখন ডি থেকে ই পর্যন্ত যেতে হলে ওর থেকে একটা সময় লাগবে। এই মোমেন্টটা তুমি যতই তাপমাত্রা দাও, একদম যতই তাপমাত্রা দাও, এই মোমেন্টটা তোমার কি হবে না, তাপমাত্রা বাড়বে না। যতই তুমি তাপ প্রদান করো, এখানে কি হবে না, তাপমাত্রা বাড়বে না। বোঝা গেছে? তো এখানে যেহেতু তাপমাত্রা বাড়বে না, এখানে দুইটা অবস্থা একই সাথে বিরাজ করবে। একটা হচ্ছে পানি অবস্থা, একটা হচ্ছে কি অবস্থা, বাষ্প অবস্থা। তো যতক্ষণ না সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো তাপমাত্রা বাড়বে না। আশা করি আমি ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত এখানে সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। যখনই একবার সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন আবার তাপমাত্রা বাড়া স্টার্ট হবে। এই জিনিসটা যদি তুমি তোমার বই থেকে একটু সুন্দর করে গুছায় লিখতে পারো, আমার কথা যেহেতু বুঝছো, দ্যাট মিনস তোমার বোঝা শেষ। বই থেকে একটু গুছায় যদি লিখতে পারো, এখানে ঘতে 4 নাম্বার কনফার্ম, গতে আছে 3 নাম্বার কনফার্ম। ঠিক আছে? তো এসএসসিতে 4 নাম্বার 3 নাম্বার খুব বড় একটা ইফেক্ট ফেলে। 4 নাম্বার 3 নাম্বারের জন্য তুমি কলেজ পাবা না। তোমার স্বপ্নের কলেজ মিস হবে 4 নাম্বার 3 নাম্বারের জন্য। সেজন্য বলতেছি, আমার কথা যদি তুমি বুঝে থাকো, তোমার জন্য এই গ্রাফটা কিছু না। আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা তাপ প্রদান করব, যেখানে কোনো তাপ স্টপ হবে না, তাপ প্রদান করা স্টপ হবে না। তো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন বরফটাকে যখন আমরা তাপ প্রদান করব, এটা একটা পয়েন্টে এসে, অর্থাৎ গলনাঙ্ক তাপমাত্রায় এসে যতই তাপ প্রদান করি না কেন, তাপমাত্রা বাড়বে না। যতক্ষণ না বরফটা কমপ্লিটলি পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ এখানে কি হবে না, তাপমাত্রা বাড়বে না। ঠিক আছে? একটা সময় পর্যন্ত বা পানি হওয়া পর্যন্ত তাপমাত্রাটা কি থাকবে, সেম থাকবে, যতই তুমি তাপ প্রদান করো। তারপর যখনই একবার সম্পূর্ণ পানি হয়ে গেছে, তাপমাত্রা আবার বাড়া শুরু হবে। বাড়তে বাড়তে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় গিয়ে পৌঁছাবে। যখনই স্ফুটনাঙ্কের তাপমাত্রায় গিয়ে পৌঁছাবে, পানি আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে। বাষ্প যখন হওয়া শুরু করবে, যতক্ষণ না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কি হবে, যতই তুমি তাপ প্রদান করো, তাপমাত্রা বাড়বে না। তাপমাত্রা কি থাকবে, এখানে স্টেবল থাকবে। যখনই একবার বাষ্পে পরিণত হওয়া শুরু হয়ে যাবে, অথবা বাষ্পে পরিণত হয়ে যাবে কমপ্লিটলি, তখনই তাপমাত্রাটা আবার কি হবে, বাড়বে। আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা মেইন জিনিস পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গা দুটার মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়ে নাই। তুমি যতই তাপ দাও, এই জায়গায় আমরা কিন্তু তাপ প্রদান স্টপ করিনি, কিন্তু এখানে কি বাড়ে নাই, তাপমাত্রা বাড়ে নাই। তো এই যে এই পয়েন্টে যে তাপমাত্রাটা থাকে, এই পয়েন্টে যে তাপমাত্রাটা থাকে, এই তাপমাত্রাটাকে বলা হয় আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ তুমি যতই তাপ দাও, এই তাপটাকেও কি করে নিবে, অ্যাবজর্ভ করে নেবে। ঠিক আছে? এই যে এই দুইটা জায়গাকে যেখানে তুমি তাপ প্রদান করলেও তাপমাত্রা বাড়ে না, সেই জায়গাটা দুইটাকে কি বলা হয়, আপেক্ষিক সুপ্ত তাপ বলা হয়। আশা করি আমি ক্লিয়ার। ঠিক আছে? এবার আসো, আমরা উল্টা একটা গ্রাফ পড়বো। উল্টা গ্রাফটা কিরকম, এখন এতক্ষণ আমরা কি বলছি, তাপ প্রদানের গ্রাফ পড়ছি না? এবার আমরা পড়বো শীতলীকরণের গ্রাফ। শীতলীকরণের গ্রাফ। আচ্ছা, আসি। এবার আমরা কি করব, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে যে পানিটা আছে, এই পানিটাকে আস্তে আস্তে ঠান্ডা করব। এটাকে ধরলাম এ পয়েন্ট, বি পয়েন্ট। আচ্ছা, ধরো 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বাষ্প আছে, বাষ্পটাকে আমরা আস্তে আস্তে ঠান্ডা করতেছি। ঠান্ডা করলে এটা প্রথমে কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে। তো পানিতে কিন্তু ডিরেক্টলি পরিণত হয়ে যাবে না, ও কি হবে, বাষ্প থেকে যতক্ষণ না সম্পূর্ণরূপে পানিতে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি যতই তাপ দাও না কেন, ওর তাপমাত্রা কমবে না। যতই তুমি শীতলীকরণ করো না কেন, এখানে তাপমাত্রা কি হবে না, কোনোভাবেই কমবে না। যতই তুমি কি করো, ঠান্ডা করতে থাকো। তারপরে যখন এখানে এসে, অর্থাৎ এই পয়েন্ট সি পয়েন্টে এসে যখন সম্পূর্ণ বাষ্পটা পানিতে পরিণত হয়ে যাবে, তখন তুমি আবার কি করতে পারবা, শীতলীকরণ করলে তাপমাত্রা তখন আবার কমবে। বুঝতে পারছি? তুমি যতই এটাকে ঠান্ডা করো না কেন, এই মোমেন্টে এসে তাপমাত্রা কোনোভাবেই কমতে চাইবে না, যতক্ষণ না বাষ্প থেকে পানিতে রূপান্তর হচ্ছে। তারপর আবার পানি যখন হয়ে গেছে, পানি হওয়ার পর তুমি আবার এটাকে শীতলীকরণ করতে পারবা। শীতলীকরণ করার পরে একটা পয়েন্টে এসে যতক্ষণ না এই সম্পূর্ণ পানিটা বরফ হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আবার কি থাকবে, তাপমাত্রাটা স্টেবল থাকবে। অর্থাৎ তুমি যতই এখানে শীতলীকরণ করার ট্রাই করো, তাপমাত্রাটা এখানে কমবে না। তারপর যখনই একবার সম্পূর্ণ পানিটা বরফ হয়ে যাবে, তাপমাত্রা
আবার ডাউন করবে। বোঝা গেছে? তাহলে এখানে কোন অবস্থা বিরাজ করতেছিল? বাষ্প অবস্থা। এখানে একই সাথে বাষ্প প্লাস পানি অবস্থা। আর এখানে পানি অবস্থা, এখানে পানি প্লাস বরফ অবস্থা, আর এখানে কি সম্পূর্ণ বরফ অবস্থা। এরপর এই যে যে দুইটা জায়গায় তাপমাত্রা বাড়ে নাই, সরি যে দুইটা জায়গায় তাপমাত্রা কি হয় নাই, কমে নাই, যে দুইটা জায়গায় তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই, এই দুইটা জায়গাকে আমরা কি বলবো? আপেক্ষিক সুপ্ততাপ। আপেক্ষিক সুপ্ততাপ অঞ্চলও বলা যায়। আপেক্ষিক সুপ্ততাপ অঞ্চল। তাহলে আপেক্ষিক সুপ্ততাপ অঞ্চল কোনগুলা? আপেক্ষিক সুপ্ততাপ অঞ্চল কাকে বলে? যে অঞ্চলে তুমি তাপ প্রদান করলেও তাপমাত্রা বাড়ে না, অথবা যে অঞ্চলে তুমি শীতলীকরণ করলেও তাপমাত্রা কমে না। আশা করি আমি দুইটা গ্রাফে বোঝাতে পারছি। ক্লিয়ার তো জিনিসটা? ঠিক আছে, তুলে নাও। এই জিনিসটা তুমি যদি খাতায় এক্সপ্লেন করে আসতে পারো, আমি তোমাকে বলেছি 3 থেকে 4 নাম্বার একদম ইজি। আমি বুঝাইছি, তুমি বুঝছো, বই দেখো, গাইড দেখো, এনাফ। আচ্ছা, এটা তুলে নাও। আচ্ছা, এবার আসি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাতন। আমাদের চ্যাপ্টার প্রায় শেষ, প্রায় শেষ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? পাতন। পাতন জিনিসটা কি? খুবই আজের একটা জিনিস, আমার তো ভালো লাগে না জিনিসটা। পাতন, পাতনও কিন্তু একটা প্রক্রিয়া। পাতনাঙ্ক মানে আবার কোনো কিছু নেই। পাতনাঙ্ক মানে কোনো কিছু নেই। তো পাতন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণ করে তরলে রূপান্তরের প্রক্রিয়া। তরলে রূপান্তরের প্রক্রিয়া। আচ্ছা, কোন তরলকে আমি তাপ প্রদান করে বাষ্পে পরিণত করবো। দ্যাট মিন্স কোন একটা তরল আছে, তরলটার উপর আমি তাপ প্রয়োগ করলাম, এটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হওয়ার পর এটাকে আমি আবার কি করবো? এবার শীতলীকরণ করব, ঠান্ডা করব, শীতলীকরণ করব। শীতলীকরণ করার পর এটা আবার কিসে পরিণত হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। সো আমি এটাকে পছন্দ করি না, পার্সোনাল রিজন। সেটা হচ্ছে একটা জিনিস তরলে ছিল, এটাকে বাষ্প করারও বা দরকার কি, বাষ্প থেকে আবার তরলে আনারও বা দরকার কি। যেমন গলনের ক্ষেত্রে চিন্তা করো, কঠিন তরল হয়েছে, কমপ্লিট চেঞ্জ। ওকে, স্ফুটন তরল থেকে কঠিন হয়েছে, কমপ্লিট চেঞ্জ। ওকে, ঘনীভবন বাষ্প থেকে তরল হয়েছে, কমপ্লিটলি চেঞ্জ। ওকে, কিন্তু এখানে যে আপাত অবস্থা বা শেষ অবস্থা, প্রথম অবস্থা এবং শেষ অবস্থা দুইটাই সেম জিনিস। এখানে তরল অবস্থা ছিল, বাষ্প করছি, আবার তরলে আনছি, কোনো লজিক নেই। তাও যেহেতু বই আছে আমাদের পড়তে হবে। তো পাপন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় কোনো তরলে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে, কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে বাষ্প থেকে তরলে রূপান্তর করা হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলে? পাতন বলে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে আমরা কি করছিলাম? তরল থেকে বাষ্প করছিলাম। তরল থেকে বাষ্প মানে কোন প্রক্রিয়া বলতো? তরল থেকে বাষ্প মানে কোন প্রক্রিয়া? তরল থেকে বাষ্প, এটাকে তুমি দুইটা প্রক্রিয়া হিসাবে নামকরণ করতে পারো। তরল থেকে বাষ্প, এই প্রক্রিয়াটাকে তুমি, তরল থেকে বাষ্পের প্রক্রিয়াটাকে তুমি স্ফুটনও বলতে পারো, আবার বাষ্পীভবনও বলতে পারো। প্রক্রিয়া দুইটাকে। সো এটাকে তুমি স্ফুটনও বলতে পারো, আবার বাষ্পীভবনও বলতে পারো। তাহলে পাতনের ক্ষেত্রে চিন্তা করো, প্রথমে কি হয়েছে? তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করছে। দ্যাট মিনস প্রথমে আমরা কি করছি? বাষ্পীভবন করলাম। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস পড়ছিলাম না, স্ফুটনের বিপরীত প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ঘনীভবন। আর ঘনীভবন মানে হচ্ছে বায়বীয় থেকে তরল করা। তো আবার এখানে কি করছি? তাকে পুনরায় শীতলীকরণ করে তরলে পরিণত করছি। কোথা থেকে? এই যে বাষ্প থেকে। তো বাষ্প থেকে তরলে পরিণত করছি মানে হচ্ছে কি? আবার ঘনীভবন। সো এটা হচ্ছে কি আমাদের পাতনের ইকুয়েশন, যেখানে পাতন পাতন অ্যাকচুয়ালি কি হয়? বাষ্পীভবন হয়, বাষ্পীভবন হওয়ার পর পর আবার কি হয়? ঘনীভবন হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি ঊর্ধ্বপাতন, আজকে আমাদের লাস্ট টপিক। আচ্ছা, ঊর্ধ্বপাতন। আচ্ছা, কোনো কঠিন পদার্থকে
তাপ প্রদানে তা তরলে আচ্ছা, উর্ধ্বপাতন জিনিসটা তাহলে কি? যে প্রক্রিয়ায় আমরা নর্মালি কি জানি এটা বলো, কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই সেটা তরলে পরিণত হবে, এতটুকু জানি। আবার তরলটাকে তাপ দিব, বাষ্পে পরিণত হবে। বাট উর্ধ্বপাতন প্রক্রিয়াটা কি? এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয় না, বরং কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এই যে এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি উর্ধ্বপাতন। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেই কঠিন পদার্থটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বলে সে প্রক্রিয়াটাকে। এখন ঊর্ধ্বপাতন কিন্তু সবাই দেখাতে পারে না। ঊর্ধ্বপাতন তুমি যেকোনো একটা পদার্থ আনো, ঊর্ধ্বপাতন দেখাতে পারবে না। ঊর্ধ্বপাতন হয় কিছু নির্দিষ্ট পদার্থের। ঊর্ধ্বপাতন হয় কিছু নির্দিষ্ট পদার্থের, যাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। যাদেরকে বলা হয় কি? ঊর্ধ্বপাতিত পদার্থ। সো যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে, কি বলবো? যে পদার্থগুলোকে তাপ প্রদান করলে, যে কঠিন পদার্থগুলোকে তাপ প্রদান করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে কি বলে? ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। আর ঊর্ধ্বপাতন কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে ঊর্ধ্বপাতন বলে। আর যেসব কঠিন পদার্থকে তাপ প্রদান করলে তা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে কি বলে? ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। অর্থাৎ ঊর্ধ্বপাতন কিন্তু কি সব ধরনের পদার্থ দেখাইতে পারে না। সব কঠিন পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ না। কিন্তু সকল ঊর্ধ্বপাতিত পদার্থ আবার কি? কঠিন পদার্থ। কোন সকল কঠিন পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ না, কিন্তু সকল ঊর্ধ্বপাতিত পদার্থই কি? কঠিন পদার্থ। আর ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি করে? কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় তাপ প্রদান করলে। তো এখন কথা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি? প্রথমত আসে নিশাদল বা NH4Cl। NH4Cl। তারপর হচ্ছে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড সলিড বলা হয় এটাকে। তারপরে কর্পূর C10H8। C10H8, সরি এটা হচ্ছে ন্যাপথেলিন। C10H8 এটা হচ্ছে কি? ন্যাপথেলিন। তারপর হচ্ছে কি? কর্পূর C16H16O, এটা হচ্ছে কি? কর্পূর। তারপর হচ্ছে আয়োডিন। আয়োডিন 2। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। দ্যাট মিনস এই পদার্থগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। নিশাদল, ন্যাপথলিন, আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কর্পূর, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই পদার্থগুলো হচ্ছে কি? ঊর্ধ্বপাতিত পদার্থ। অর্থাৎ এই পদার্থগুলোকে তুমি যতই তাপ দাও না কেন, যেভাবেই তাপ দাও না কেন, ওরা কঠিন থেকে কখনো তরল হবে না। ওরা ডিরেক্টলি কঠিন থেকে কোথায় চলে যাবে? বাষ্পীভূত অবস্থায় চলে যাবে। তো এখন সমস্যা হয় কোথায়? তোমাদেরকে এমসিকিউতে একটু ঘুরায় দেয়। দুইটা কোয়েশ্চেন আসতে পারে। ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা? ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা? এটা আমরা একটা এমসিকিউ দেখতেছি। ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি? আচ্ছা, ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি? প্রথম অপশন আমাদের ধরো দিল NH4Cl, CO2, তারপরে দিল C10H8। ধরো আমাদের তিনটা অপশন দিছে। C10H8 না, ধরো দিল C15H14। এটা একটা আন্দাজে। আচ্ছা, আমরা কনফার্ম ঊর্ধ্বপাতিত পদার্থ হয় এটা নাইলে এটা। ঠিক আছে? ঊর্ধ্বপাতিত পদার্থ হয় এটা নাইলে এটা। এটাই হচ্ছে তোমার পরীক্ষা সবথেকে বড়। যখনই দিব ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা, CO2 অথবা কার্বন ডাই অক্সাইড, খেয়াল করবা এখানে পাশে কি দিছে। আমি এখানে পাশে কি লিখছি? এল লিখছি। এল মানে কি? লিকুইড। অথবা এখানে এটাও থাকতে পারে এল এর বদলে জি, গ্যাস। লিকুইড বা গ্যাস যখন ঊর্ধ্বপাতিত পদার্থের অপশানে দিবে কার্বন ডাই অক্সাইডের, তখন এটা কখনো হবে না। কারণ লিকুইড এবং গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড কখনো ঊর্ধ্বপাতিত পদার্থ না।
ঊর্ধ্বপাতিত পদার্থ কে? কার্বন ডাইঅক্সাইড কখন ঊর্ধ্বপাতিত পদার্থ? যখন কার্বন ডাইঅক্সাইডটা কঠিন অবস্থায় থাকে তখন সেটাকে আমরা কি বলি? ওইটাকে কঠিন কার্বন ডাইঅক্সাইডটা হয় কি? ঊর্ধ্বপাতিত পদার্থ। সো এই জিনিসটা আনসার করার সময় সবসময় অ্যালার্ট থাকবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের পাশে গ্যাস দিতে পারে, লিকুইড দিতে পারে, বাট তোমার কনফিউজ হওয়া যাবে না, কারণ ঊর্ধ্বপাতিত পদার্থ শুধু কোন কার্বন ডাইঅক্সাইড হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইড। আশা করি আমি বোঝাতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। আচ্ছা, এমসিকিউ আরেক রকম আসতে পারে। এমসিকিউ না, এটা একটা প্রসেস। দেখে রাখো, আমরা ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কি পড়ছি? ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে পড়ছি হচ্ছে আয়োডিন। ধরো একটা কি সলিড অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, এটাকে তাপ দিলে কি হওয়ার কথা? আয়োডিন লিকুইড বা তরল হওয়ার কথা, কিন্তু এটা হয় না। প্রসেসটা অ্যাকচুয়ালি কিরকম হয়? যখন তুমি তাপ দিছো, তাপ দেওয়ার পর আয়োডিনটা ডিরেক্টলি গ্যাস হয়ে যায়। বোঝা গেছে? আবার NH4Cl তুমি চিন্তা করো, NH4Cl এটা ছিল সলিড, এটাকে যখন তুমি তাপ দিবা এটা হয়ে যাবে কি? NH4Cl লিকুইড হওয়ার কথা, কিন্তু লিকুইড হবে না, হয়ে যাবে কি? গ্যাস। আচ্ছা, আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। এখন কথা হচ্ছে, তোমাকে একটা এমসিকিউ দিয়ে ডাইভার্ট করতে পারে। ডাইভার্টটা কিরকম করতে পারে? ধরো প্রথমে এটা দিল, তারপরে হচ্ছে দিছে কি? আচ্ছা, এরকম একটা প্রসেস দিতে পারে। ধরো সালফার প্রথমে সলিড অবস্থায় আছে, তাপ দিছে, সালফার লিকুইড হয়ে গেছে। বলতে পারে প্রক্রিয়া দুটি ব্যাখ্যা করো। এটা কোথায় দিতে পারে? গতে। প্রক্রিয়া দুটি ব্যাখ্যা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কোন প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া? তোমার এখানে এই যে পাশের এগুলোতে খেয়াল রাখতে হবে। খেয়াল করো, সালফারটা প্রথমে খেয়াল করো। সালফার ছিল সলিড, হয়ে গেছে লিকুইড। দ্যাট মিনস ছিল কঠিন, হয়ে গেছে তরল। কিসের পর? তাপ প্রদান করার পর। আর আমরা জানি তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? গলন প্রক্রিয়া। বুঝে গেছে? এরপর আয়োডিনেরটা তো দেখলাম কঠিন ছিল, গ্যাস হয়ে গেছে। তো তাপ প্রয়োগে যদি কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন। সো প্রক্রিয়া যখন এক্সপ্লেন করতে দিবে, আশা করি এই জিনিসটা নিয়ে কখনো কষ্ট হবে না। সো প্রথম একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, পরেরটা হচ্ছে গলন। এরকম মানে তোমাদের আসতে পারে। ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে দেখায় রাখছি। আচ্ছা, সরি, এরপর ঊর্ধ্বপাতনের লেখচিত্র দেখবে একটা। আচ্ছা, ঊর্ধ্বপাতনের লেখচিত্র, এই জিনিসটা আছে গ বা ঘতে। গ বা ঘতে। আচ্ছা, আমাদের নর্মাল তাপ প্রদানের লেখচিত্রটা কিরকম হয়? কোনো পদার্থ কঠিন থাকে, তাপ প্রদান করি, তাপ প্রদান করার পর একটা সময় নিয়ে এটা তরলে পরিণত হয়, তরল থেকে আবার তাপ প্রদান করলে তাপ বাড়ে, তারপর তরলটা গ্যাসে পরিণত হওয়া পর্যন্ত ওয়েট করে, তারপর আবার তাপমাত্রা কি হয়? ইনক্রিজ হয়। কিন্তু আমরা তো জানি ঊর্ধ্বপাতন পদার্থ সরাসরি কি হয়ে যায়? ঊর্ধ্বপাতনে সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায়, সরাসরি কি হয়ে যায়? কঠিন থেকে গ্যাস হয়ে যায়। দ্যাট মিনস এই যে এখানে তরলের যে পার্টটা আছে, এটা ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে থাকবে না। এখানে অ্যাকচুয়ালি কিরকম হবে জিনিসটা? এই যে ডিরেক্টলি এরকম। বুঝে গেছে? তো যখনই তুমি এরকম একটা লেখচিত্র দেখবা যেখানে জাস্ট একটা স্টেপ তোমার বুঝে নিতে হবে, সেটা হচ্ছে কিসের গ্রাফ? ঊর্ধ্বপাতনের লেখচিত্রের গ্রাফ। আশা করি আমি বোঝাতে পারছি। ঠিক আছে? তাহলে এখানে কোনো কঠিন পদার্থকে আমি তাপ দিলাম, তাপ ইনক্রিজ হচ্ছে 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 একটা পয়েন্টে এসে যতই আমি তাপ দিই না কেন, এখানে তাপমাত্রা ইনক্রিজ হবে না, কারণ এটা কি? আপেক্ষিক সুপ্ততাপ অঞ্চল। আমি তোমাদেরকে আগে পড়াইছি এই জিনিসটা। ঠিক আছে? সো এই জায়গাটাতে কি থাকবে? কঠিন প্লাস বাষ্প, দুইটা অবস্থায় বিরাজ করবে। তারপর এখানে কমপ্লিটলি বাষ্প হয়ে যাবে। আশা করি ঊর্ধ্বপাতনের লেখচিত্র ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এটা কি? বক্ররেখার ধরন। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস দেখি, সেটা হচ্ছে একটা সিকিউ, ছোট একটা সিকিউ, খুব গ বা ঘতে আসে। আচ্ছা, এখানে একটা এ আছে, এখানে একটা এফ আছে। বলে হচ্ছে এ ও এফ এর আন্তঃকণা। আচ্ছা, এখানে এফ আরেকটা দিতে পারি আমরা, এ এফ, এবং হচ্ছে এটাকে আমরা বলতে পারি সি। এ সি এফ এর আন্তঃকণা আকর্ষণ শক্তির তুলনা। আচ্ছা, চিন্তা করো তো, আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রথমে। আচ্ছা, এই অবস্থানটা চিন্তা করো, এই অবস্থানে কোনো পদার্থ কিসে আছে? কঠিনে আছে। সি অবস্থানে কোনো পদার্থ কিসে আছে? তরলে আছে। এফ অবস্থানে কোনো পদার্থ কিসে আছে? বায়বীয়তে আছে। বুঝতে পারছি?
তাহলে এবার তুমি আন্তঃকণা আকর্ষণ শক্তিটা এক্সপ্লেন করতে পারবা না, কিভাবে এক্সপ্লেন করবা? এই অবস্থান বা কঠিন অবস্থায় আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই বেশি থাকে, যার কারণে কণাগুলো একে অপরের সাথে খুব সংযুক্ত অবস্থায় থাকে, ফলে ওদেরকে সহজে আলাদা করা যায় না। সি অবস্থান একটি তরল অবস্থান, এই অবস্থানে কণাগুলো কঠিন পদার্থের তুলনায় আন্তঃকণা আকর্ষণ শক্তি কম আকারে থাকে এবং কম সংযুক্ত অবস্থায় থাকে, ফলে ওদেরকে ভাঙা কঠিন পদার্থের থেকে তুলনামূলক সহজ হয়। তারপর ওদেরকে যখন আমরা তাপ প্রদান করি, পদার্থগুলো এক অবস্থায় যায়, অর্থাৎ বায়বীয় অবস্থায় যায়। তো বায়বীয় অবস্থায় যাইলে আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম কমে যায়, অর্থাৎ পদার্থগুলো একটা আরেকটার থেকে খুব দূরে সরে যায়, ফলে এফ অবস্থায় কোনো পদার্থকে ভাঙা খুব ইজি হয়ে যায়। আশা করি আমি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কিছু তো বাকি থাকার কথা না। আচ্ছা, তো এতটুকুই হচ্ছে কি ছিল আমাদের আজকের এই চ্যাপ্টারটার একটা ওভারঅল ক্লাস ছিল, যেখানে আমরা তোমাদেরকে সিকিউ এমসিকিউ মোটামুটি সবই দেখানোর ট্রাই করছি। তো এই চ্যাপ্টারটা আমি বলবো ভালো করে পড়ো, যেহেতু এই চ্যাপ্টারটা খুব একটা বেশি বড় না, এই চ্যাপ্টারটা শেষ করা খুবই ইজি। তুমি আর কিছু লাগবে না, তুমি যদি আমার এই লেকচারটাও শেষ করো, তোমার ধরে নিতে পারো তুমি চ্যাপ্টারটা শেষ। সো ভালোভাবে প্র্যাকটিস করো বাসায়। এসএসসি যেহেতু খুব একটা আর বেশি দিন বাকি নেই, নিজের মতো করে সেলফ স্টাডিতে সময় দাও। বাইরে কোচিং এ এত জায়গায় দৌড়াদৌড়ি করিও না। হয় আমার কোর্স করলে কোর্সে থাকো, কোনো সমস্যা নেই, বাট বাইরে করলে বাইরে করো, কোনো সমস্যা নেই, বাট 100 জায়গায় দৌড়ানোর কোনো দরকার নেই। এখন তোমার নিজে সেলফ স্টাডি করার সময়। আশা করি আমি বোঝাতে পারছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে সবার সাথে আশা করি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।